আছি প্রবাস দর্পণের নিয়মিত অনুষ্ঠান সমসাময়িক বাংলাদেশে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটা করে থাকি, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি আমরা কথা বলে থাকি এই অনুষ্ঠানে। আজকে আমরা এই সমসাময়িক বাংলাদেশে আমরা যে বিষয়ে আজকে কথা বলতে চাই, মূলত মার্কিন চুক্তি উন্নয়ন না দেশ বিক্রির ফাঁদ, এই বিষয়ে আমরা কথা বলবো। পাশাপাশি বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, এখন আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজি চলছে। আজও জালকাঠিতে দুইজন সমন্বয়কে গ্রেপ্তার করা হয়েছে, তারা 3 কোটি টাকার চাঁদা দাবি করেছিলেন। এবং সারা বাংলাদেশে বাংলাদেশের নিউজগুলো তো মিডিয়াগুলোতে এইসব নিউজ আসেই না বলে চলে, কিন্তু আমাদের কাছে আসে। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দিলাম যে এনসিপি নেতা পাটোয়ারির বাসা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এটা ফেসবুকের মাধ্যমে পেয়েছি, আমি জানি না কতটুকু সত্য ঘটনা, কিন্তু বাংলাদেশে কোনো মিডিয়াতে এই নিউজগুলো আসে নাই। তো আমরা আরো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং 5ই আগস্ট আগামী পরশুদিন 5ই আগস্ট ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে আজকে সরকার ঘোষণা করে হচ্ছে তারা ঘোষণাপত্র ঘোষণা করবে, জুলাই ঘোষণাপত্র আগামী 5 তারিখে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, আমি শুরুতে যাবো প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কাছে, যিনি রাজনীতি বিশ্লেষক এবং রাজনীতি বিশ্লেষকের পাশাপাশি উনি একজন শিক্ষাবিদ এবং এই মুহূর্তে যিনি বাংলাদেশ থেকে সাহসী ভাষায় কথা বলেন। আমরা দেখি বাংলাদেশ থেকে অনেকেই সেইভাবে কথা বলতে পারছেন না। তো স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু আনমিট করতে হবে স্যার। আমরা একটু জানতে চাই, মার্কিন চুক্তি এটা উন্নয়ন না দেশ বিক্রির ফাঁদ, এ বিষয়ে কি বলবেন? আমি ভাই খোলামেলা কথা বলতে পছন্দ করি জনস্বার্থে, এবং সেই কারণে আমি বলবো যে এই চুক্তি স্বাক্ষর করার মধ্য দিয়ে ইউনূস রেজিম বাংলাদেশের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ করেছে। আমাদের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আপনার এমন তো না যে গানবোট ডিপ্লোম্যাসি পার্সু করেছে, তাদের কোন একটা ফ্লিট বঙ্গোপসাগরে মোতায়েন করেছে যে এটি স্বাক্ষর না করলে আমরা সেই কমোডোর পেরির মতো জাপানে যেটি ঘটেছিল তেমনটি করবে। আপনার গত রেজিম এই যে জেসমিয়ার চুক্তি, আফসার চুক্তি, এগুলো দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছে, করেনি, পরাশক্তি সঙ্গে মাথা নোয়ায়নি। কিন্তু এখন রেজিমের স্বার্থে, রেজিমের কন্টিনিউটির স্বার্থে, যেহেতু বেসিক্যালি এটা যতই আমাদের জন ডেলনুইস বলুন না কেন যে মার্কিন কোনো সম্পৃক্ততা নেই আমাদের এই কালার রেভলিউশনের সঙ্গে, বা অভ্যুত্থান বা বিপ্লব, যেই নামই আমরা অভিহিত করি না কেন, অনেকগুলো সিনোনিমাস বা আপনার সমার্থক শব্দ তো ব্যবহার করা হচ্ছে এটি আইডেন্টিফাই করবার জন্য। তো ফলে এখানে বিষয়গুলোকে সেইভাবে দেখতে হবে। আর আপনার যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের মোতায়েন হওয়ার পরে পুরো হিসাব নিকাশটা কিন্তু পাল্টে গেছে। যে ডোনাল্ড লুর পরিশীলক হিসেবে কাজ করেছেন, নৈতিক সমর্থন দিয়েছেন, সেই ডোনাল্ড লু দায়িত্বচ্যুত হয়েছেন। আপনার মিস্টার কাপুর এখন দায়িত্বে এসছেন। তো ফলে পুরো বল গেমটাই ডিফারেন্ট। এইরকম একটি পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী খলিল রহমান, মাননীয় উপদেষ্টা নিরাপত্তা বিষয়ক, তার এবং আমাদের আকিজ মহোদয়ের সুযোগ্য পুত্র বশির মহোদয়, যিনি আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা দায়িত্ববান, তাদের যৌথ উদ্যোগে এবং আমাদের ওয়াশিংটনের যে দূতাবাস আছে তাদের ফ্যাসিলিটেশনে আমরা শেষ পর্যন্ত একটা চুক্তিতে উপনীত হতে সক্ষম হয়েছি। এটা 20% না 15 প্লাস 20%, 35% না প্রকৃতই 20%, সে বিষয়গুলো নিয়ে হয়তো পরে বিষয়গুলো আরো খোলাসা হবে। তবে এই চুক্তির কোন কোন ধারা পাবলিক ডোমেইনে নিয়ে আসবার কারণে আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত হতে হয়েছে। এখন এই সরকারের আমলে তিনি ভিলেন, সরকার পরিবর্তিত হয়ে গেলে তিনি হয়তো হিরোতে রূপান্তরিত হবেন। এখানে যে বিষয়টা পরিষ্কার বলে দেওয়া ভালো যে আমাদের কিন্তু বাধ্য করা হয়, কোনো গানবোট কিংবা আপনার F-16 এসে হুমকি দেয়নি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে আমাদের কিন্তু স্বপ্রণোদিত হয়ে ইউনূস রেজিম এই কাজটি করেছে, এবং এটা বাইন্ডিং আমাদের সকল নাগরিকের জন্য, এবং ভবিষ্যতে যারা ব্যালটের মাধ্যমে ক্ষমতায় আসবেন তাদের জন্য বটে। ট্রিটি অব্লিগেশন থেকে যাবে, এখান থেকে বেরোবার কোনো উপায়
থাকবে না। স্থায়ীভাবে আমরা আমাদের সভারেন্টি কম্প্রোমাইজ করে ফেললাম। এটা পরিষ্কার ভাষা বলে দেওয়া ভালো। কোন কথা বলা কিংবা কথার ফুলঝুরি ছুটিয়ে আড়াল করবার চেষ্টা করাটা হবে অনৈতিক কাজ। ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন করি যে চুক্তি আপনার এটা প্রকাশ করা যাবে না, হ্যাঁ, এটার পিছনে তো অনেকেই বলছেন যে এটার পিছনে অনেক ধরনের ষড়যন্ত্র রয়েছে, এই বিষয়ে কি বলবেন? আমি যেটি পরিষ্কার করে আবারও বলবো যে ক্ষুদ্র স্বার্থে অর্থাৎ গোষ্ঠী স্বার্থে এই চুক্তিটি আহ, দ্রুততম সময়ের মধ্যে স্বাক্ষর করা হয়েছে এবং এই ধরনের অ্যারেঞ্জমেন্ট দুই তিনটা দেশের বেশি অন্য কোনো দেশকে এই অ্যারেঞ্জমেন্টে যেতে হয়নি শুল্ক নিয়ে করবার ক্ষেত্রে। বাংলাদেশ এবং আরো সম্ভবত দুটি রাষ্ট্র এই প্রক্রিয়া মাথা দিয়েছে। বাকিরা কিন্তু এই চুক্তি নন ডিসক্লোজার চুক্তি স্বাক্ষর করা ছাড়াই তারা কিন্তু একটা রফা করে ফেলতে সক্ষম হয়েছে। কারণ আমাদের সমস্যা হলো রেজিমের কন্টিনিউটি যদি না থাকে, যারা এখন দায়িত্বে আছেন তারা একটা ভালনারেবল পজিশনে পড়ে যাবেন রেজিম চেঞ্জ হলে, সেই ভয়ে এই কাজটা করে ফেলেছে। স্যার আসবো আবার, ধন্যবাদ স্যার। আমরা প্রিয় দর্শক, আমাদের আজকে অতিথি প্যানেল আপনারা সবাই জানেন, আমাদের সাথে লেফটেন্যান্ট কর্নেল নাজমা হাসান কলিমুল্লাহ স্যার, যিনি শিক্ষাবিদ, রাজনীতি বিশ্লেষক, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে নিয়মিত কথা বলেন। আমি আছি বাবা, যে আমাদের সাথে আমি কিন্তু আপনাকে জানাজা আমি একটু বলে গাড়িতে করতে যাবো, জানাজা শেষ করে আবার অংশগ্রহণ করবো 10:30টার পর। জি তারপর 10:30টা ভাই, আমি একটু বলি, আমাদের সাথে আছেন হাবিবুর হাবিব, বিএনপি চেয়ারম্যান সম্মানিত উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা। আমাদের মাঝে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উন্নত সম্পাদক, সাবেক ছাত্র নেতা ডক্টর সাজিবুর রুবেল। আমাদের মাঝে আছেন ডক্টর আমিনুল ইসলাম, যিনি রাজনীতি বিশ্লেষক এবং এই সময়ে সবচেয়ে জনপ্রিয় লেখকদের মধ্যে একজন। ডক্টর আমিনুল ইসলাম আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন শেখ ফরিদ, যিনি রাজনীতি বিশ্লেষণ করেন, রাজনীতি বিশ্লেষক। আমি হাবিব ভাইকে দিয়ে একটু শুরু করি। হাবিব ভাই, আমরা যে বিষয়টা জানতে চাই যে চুক্তিটা হয়েছে আমেরিকার সাথে বাংলাদেশের, যে চুক্তিটা হচ্ছে মার্কিন চুক্তি, এই চুক্তির ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন, যেমন স্যার কিছু তথ্য দিলেন, যা হচ্ছে বাংলাদেশের জন্য অশুভ সংকেত বলা যায়, বাংলাদেশের মানে শুভকর নয় একটা চুক্তি করা হয়েছে। এবং আমরা এই চুক্তি নিয়ে কিন্তু আমরা সেই অর্থে বাংলাদেশের রাজনীতি দলগুলার বক্তব্য দেখতে পাচ্ছি না। এই বিষয়ে একটু বলেন হাবিব ভাই। আপনাকে ধন্যবাদ। দর্শক যারা দেখছেন বিভিন্ন দেশ থেকে, তাদের সালাম। আমি প্রথমেই বলে নিই, আমি আমার দেশের বাড়িতে আছি সর্দি, একটা জানাজা আছে 10:30টায়। আমি আপনার এখানে একটু বলে আমার ফোন অন থাকবে, আমি জানাজার ওখানে যাবো, গাড়িতে ফোন থাকবে, জানাজাটা দিয়ে আমি আপনাদের সাথে অংশগ্রহণ করবো 10:30টার পর। এখন আমি তার আগ পর্যন্ত আপনাদের সাথে আমি আছি এবং আমি এইটুকু বলতে চাই যে ডক্টর কলিমুল্লাহ যেটি বললেন অত্যন্ত বিশ্লেষণ করেই বলেছেন যে এই সামান্য ব্যাপারে, সামান্য স্বার্থের ব্যাপারে বাংলাদেশ এইভাবে চুক্তিতে জড়িয়ে যাওয়াটা কোনোভাবেই ঠিক না। এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে, সুশীল সমাজের সাথে কথা না বলে যে এই যে আপনার মানবিক করিডোর দিতে গিয়েছিলেন, সেটা বাধাপ্রাপ্ত হওয়ার পরে থেমে আছে, থমকে আছে। তারপরে এই যে বাংলাদেশে জাতিসংঘের যে অফিস করার ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলগুলি বাধা বিঘ্ন দিচ্ছে, এগুলির ক্ষেত্রেও মানুষের সাথে আলোচনা নেই, ভালো মন্দ সবাই বলছেন। তারপরে চিটাগাং বন্দর, আমাদের বন্দর এখন তো আগে তো অলাভজনক ছিল, এখন তো লাভজনক পর্যায়ে এসেছে। আমাদের যারা ওখানে কর্মকাণ্ডের সাথে জড়িত তারা কিন্তু এখন অনেকটা বেশ অভিজ্ঞতা সম্পন্ন এবং তার অভিজ্ঞ হয়েছে বিধায় এখন লাভজনক প্রতিষ্ঠান, বন্দরকে লুজিং কনসার্ন না। তাহলে এখন সেটাকেও বিদেশিদের কাছে সেই বন্দরটা হস্তান্তর করা বা সেই বন্দর হ্যান্ডলিং করার জন্য চুক্তি করা হলো এবং এটার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন। এই সমস্ত কিছু সবই অশুভ জিনিস এবং আমরা জানি না। এবং সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতা প্রলম্বিত করার জন্য যদি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যদি ভরসা করেই থাকেন, তাহলে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক হবে। আমরা বারবার বলছি যে আপনাদের যেটুকু দায়িত্ব সেই দায়িত্বটুকু আপনারা পালন করেন। সারা দেশ বা যারা আমরা আন্দোলনের পক্ষে ছিলাম সমস্ত রাজনৈতিক দলগুলি আমরা সম্মত হওয়ার পরেই আপনি কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। আমরা সম্মানিত হয়েছি আপনার কারণে, আপনিও সম্মানিত হয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে তো নোবেল লরিয়েট একজন না, অনেকজন আছে। তারা তো সবাই রাষ্ট্রপতি হয়নি, রাষ্ট্রপতি অথবা দেশের প্রধান মানে সরকার প্রধান হন। আপনি কিন্তু সরকার প্রধান হয়েছেন, যে কোনো ভাবেই হোক
আপনার ভাগ্যটা এসেছে, অথচ আপনি যখন নোবেল পেলেন, প্রাইজ পেলেন, তখন কিন্তু আপনার বিরুদ্ধে বাংলাদেশের সরকার, তৎকালীন সরকার খুবই আজে বাজে মন্তব্য করেছে। শেষ পর্যন্ত আমরা জেলে নেওয়ার ব্যবস্থা করেছিল, আপনাকে 8 তলা 9 তলা পায়ে হেঁটে উঠতে বাধ্য করেছিল আপনার মামলাগুলির জন্য। যদিও সে মামলাগুলি আপনার অফিসের কর্মচারী করেছিল, তারপরও অসম্মানিত আপনি হয়েছেন। কিন্তু এখন আপনাদের বাংলাদেশের 1 নম্বর ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি আপনি। যে আপনি এমন কোনো কাজ করবেন না, যে সারা জীবনে যেটা অর্জন করলেন, সারা বাংলাদেশের মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখে, কিছু সংখ্যক লোক বাদে, সেই মানুষগুলির চোখেও আপনি যেন বিরাট ভাজন না হন, মানুষ যেন মনে না করে যে উনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য উনি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে অনেকগুলো চুক্তি করেছেন, বাংলাদেশের স্বার্থ বিরুদ্ধে অনেক কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করেছেন, আমাদের সাহায্য দিয়েছেন। এই জন্য আমি মনে করি যে যত দিন যাবে তত আরো সমস্যা বাড়বে। এই জন্য আমি সরকারকে বলবো, এই জন্য আপনার একটা পরিবারের মধ্যে একটা নির্বাচন যদি সুষ্ঠু মতো দিয়ে আপনি বিদায় নিতে পারেন, তাহলে আপনার অর্জিত যে সম্মান, সেই সম্মানটা থাকবে। আর যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আপনার না করে যদি ক্ষমতা প্রলম্বিত করতে চান, আমি বললাম এই ফেব্রুয়ারির পরে আপনি ক্ষমতা থাকতে পারবেন না, আপনার সরকারও ক্ষমতা থাকতে পারবে না, এবং আপনি নির্বাচন করতে পারবেন না। কারণ এপ্রিলের কথা যেটা আপনি বলছেন, এপ্রিলে নির্বাচন হবে না, কারণ সেখানে রমজান মুবারকের একটা ব্যাপার আছে, ছাত্রদের পরীক্ষা আছে, তারপরে ঝড় বৃষ্টি, সেই সময় নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই বা কোনো সুযোগও নাই। তাই আমি মনে করি যে এই আজকের এই সমস্ত বিষয়গুলি আপনার বিরুদ্ধে যে আসছে, এগুলি হয়তো আরো অনেক কিছু ক্ষেত্রে আপনি আরো জড়িয়ে যাবেন, কারণ আপনার যেহেতু নিজস্ব কোনো ভিত নেই। আমরা রাজনৈতিক দলগুলো সমর্থন করেছিলাম, এটা আপনার সবচেয়ে বড় ভিত। কিন্তু এই রাজনৈতিক দলগুলি যদি সমর্থন কোনোভাবেই যদি কমিয়ে যায় অথবা অসহযোগিতা করে, তাহলে কিন্তু সরকার বেশি দিন চলতে পারবে না। তারপরে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছে, তাদের দায়িত্ব পালন 1 বছর হয়ে যাচ্ছে। সেনাবাহিনী কিন্তু আর পুলিশগিরি করবে না, সেনাবাহিনী বাইরে তার দায়িত্ব পালন করতে গিয়ে অনেক জায়গায় গিয়ে জনগণের সাথে বা পাবলিক সাথে মিশে গিয়ে, আমার জানার মতে কিছু কিছু কাজ সেনাবাহিনী মিসগাইডেড হয়ে তারা কিছু কাজ অনেক জায়গায় করে ফেলছেন। যেমন র্যাবের যেমন দেখেছি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার মাজারে টাকা পর্যন্ত লুট করে নিয়ে আসছে র্যাব, এবং নারায়ণগঞ্জে টাকার বিনিময়ে 7 খুন করেছিল র্যাব। এটা অনেক জায়গায় র্যাব সেনাবাহিনী থেকে আসা যে র্যাব যার দায়িত্বে ছিলেন, তারা পুলিশ আছেই, তারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনৈতিক কাজে জড়িয়ে গিয়েছিল। সেনাবাহিনী যদি এইভাবে দিনের পর দিন তারা মাঠে থাকে, তাহলে তারা এটা তো অভ্যস্ত না। তাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা জীবনযাপন করা টিপটপ থাকে, নিয়মিত খাওয়া দাওয়া করে, নিয়মিত এক্সারসাইজ করে, নিয়মিত অফিস করে, নিয়মিত তারা ঘুমায়, নিয়মিত তারা রেস্ট নেয়। এখানে তো তা নেই। এরা তো একেবারে বিক্ষুব্ধ হয়ে যাবে যে কেন আমরা একে পাহাড় একটা প্রশ্ন আছে। দিনের পর দিন। এই জন্য আমি মনে করি যে এই সমস্ত চুক্তি, এই সমস্ত গুলি আর না করে আমরা যে অন্যান্য দেশগুলি, তারা তো কোনোভাবে তো তারা তাদের মতো করেই তো তারা এই চুক্তি ছাড়াই কিন্তু অনেক দেশে কিন্তু আপনার এই শুল্ক কমিয়ে দিয়েছে। আমাদের তো 35 থেকে 20 করেছে, আমি যেটা জেনেছি আর কি। অনেক দেশেরও কিন্তু কমিয়েছে, তারা কিন্তু কোনো চুক্তি এরকম বাধ্যতামূলক কোনো চুক্তি করে কিন্তু তাদের এই ট্যাক্স তারা কমায়নি। আমি মনে করি যে সরকার একটু স্বচ্ছ শক্ত হলে আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে দিয়ে কোন চুক্তি, যে চুক্তি আমাদের স্বার্থের বিরোধী, সেই চুক্তি করাতে পারতো না। তাই আমি এই পর্যায়ে এইটুকু বলে শেষ করতে চাই। আমরা চাই একটা প্রশ্ন ছোট ছোট করে এই প্রশ্নটা আনসার দিবেন, দর্শকরা এই প্রশ্নগুলো করতেছেন যে ডক্টর ইউনূস বলেছেন বিএনপি হচ্ছে মানে বর্তমান সবচেয়ে বৃহৎ দল, বড় দল। ডক্টর ইউনূস কিভাবে সাহস পান বিএনপি কে না জিজ্ঞেস করে এই চুক্তি করার, যেটাকে দেশ বিক্রি চুক্তি বলা হচ্ছে, যে চুক্তি কিছুটা অংশ আমাদের কাছেও আছে, যে চুক্তি যদি বাস্তবায়িত হয় বাংলাদেশ 5 বছর বাদে আফ্রিকার দেশ সোমালিয়া হবে। এই চুক্তি বিএনপি কে জিজ্ঞেস না করে কিভাবে করার সাহস পায়, এবারে কি বলবেন? এই ব্যাপারে আমি পরিষ্কার বক্তব্য বলেছি, রাজনৈতিক সব দলগুলিকে আমি বিএনপি বড় দল হিসাবে আমি এটা বলবো না। বাংলাদেশের স্বার্থের বিরোধী কোনো কাজ করলে তার প্রতিবাদ করার ক্ষমতা বা অধিকার ছোট দলেরও আছে, বড় দলেরও আছে, বিএনপির আছে। কিন্তু সরকার, আপনারা লক্ষ্য করছেন, সরকার কিন্তু বিএনপির উপর নির্ভরশীল না, বিএনপি কে জিজ্ঞাসা না করে অনেক কাজ করে সরকার। দুইজন একেবারে তারা এখন পর্যন্ত তারা তাদেরকে রেজিস্ট্রেশন বা তাদের দল রেজিস্ট্রেশন এখনো পায়নি। নির্বাচনের ক্ষেত্রে যে তাদের যে প্রতীক, সেটাও তারা পায়নি। তাদের উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল। তারপরে স্বাধীনতা বিরোধী একটা গোষ্ঠী আছে, জামাত, শিবির, রাজাকার এবং চরমোনাই, এদের উপর ভরসা করতে চাচ্ছে যে এরা দীর্ঘদিন এনাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এবং এর পরিপ্রেক্ষিতে উনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য যে স্বাধীনতা বিরোধী যারা 71 সালে দেশের স্বাধীনতা চায় নাই, এখন তারা এতদিন পর স্বীকার করলেন
এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, আমরা মিক্স অংশগ্রহণ করিনি। সেই দলটা বাংলাদেশে ক্ষমতা আসতে যায়, এত লোক, একটা ইসলামিক দল, তাহলে এত লোক থাকার দরকার, ক্ষমতাতে আসতেই হবে, আসতেই হবে ক্ষমতা, তার জন্য যা করার দরকার তাই করবে। এরকম একটা মানে স্বার্থপর একটা রাজনৈতিক দল, তার নাম জামাত ইসলাম, তাদের উপর ভরসা করছে। আর চরমনে তাদের এদেশে কোনো অবদান নেই, স্বাধীনতা যুদ্ধের সময় তারা বিরত করেছে, তাদের উপর ভরসা করতে চাচ্ছে। আর এনসিপি তার নিজের গড়া সন্তান, নিজের গড়া দল, যে দল এখনো কিন্তু কার্যকরী কোন দল না। ইতিমধ্যেই মানে এত ভাবে তারা কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে, যতদূর সমন্বয় প্রায় অনেকেই তাদের সাথে, এবং এনসিপির অনেক বড় বড় কথা বলে তারা, তারা একবারে টোটালি তো তারা আমি ওই ওই ভাষায় বলতে চাই না, তারা তো সার্বিক ওই অনৈতিক যে সময় ব্যবসায়ীরা, আওয়ামী লীগের সময় যারা 2 নম্বরী ব্যবসায়ীদের বড়লোক হয়েছে, টাকা অর্থ অর্জন করে তাদের টাকা নিয়ে তাদের অফিস ভাড়া চলে, তাদের টাকা নিয়ে তার গাড়ি বাড়ি, তাদের চলা ফেরা, খাওয়া দাওয়া, তাদের টাকা নিয়ে। তারা তো কেবল ছাত্র ছিল, আগে তো ম্যাচে উঠতো বাসে, এখন তারা বড় বড় গাড়ি হাঁকায়, তারা তাদের ড্রেস, তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে, তাদের এই টাকা কোথা থেকে আসে? সবই অনৈতিক ব্যবসায়ীদের কাছ থেকে টাকাগুলো আসে, কোটি কোটি টাকা তারা এখান থেকে, কারো কারো বাড়িতে 2 কোটি টাকা চেক পাওয়া যায়, আমরা তো স্বপ্নেও চিন্তা করতে পারি না। এরকম অনেকেরই, আমি যেমন আগে বলতাম, এটা আমার ভাই কলিমুল্লাহ উনি জানেন, যে আমি বলতাম প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়াকে ATM টাকা চুরি করেছে বলে গর্ব করে বলতো, তারেক রহমানকে মানে একেবারে তুচ্ছ তাহলে ATM টাকা চুরি করে খেয়েছে, আমি তখন বলতাম এই কথা বলবেন না, একদিন এমন প্রমাণ হবে যে আপনাদের যে দুর্নীতি, সেই দুর্নীতি মানুষের সামনে আসলে 100 হাত মাটির নিচে যদি লুকাতে চান, তা সেই দুর্নীতির কারণে আপনাদের সেই অসম্মানিত হবেন, এবং সেই মুখ আপনাদের মানুষের দেখাতে পারবেন না। এই এনসিপির প্রত্যেকটা এই দুদককে আমি বলবো, এদের খোঁজ খবর নেন তো, 1 বছর আগে এদের কি ছিল, এদের বাড়ি ঘরের অবস্থা খবর দেখেন তো, ওরা কোথায় থাকতো, কোথায় খেতো, কি পড়তো, এখন দেখেন ওরা কি খায়, কি পরে, কোথায় থাকে, কোথায় চলে। এই যে তারা বড় বড় কথা বলছে, বিএনপির মধ্যে একটা দলকে দুর্নীতিবাদ বলছে, বিএনপির মহাসচিবকে ধমক দিচ্ছে, সালাউদ্দিন ভাইকে ধমক দিচ্ছে, তারেক রহমানকে ধমক দিচ্ছে, ম্যাডাম খালেদা জিয়াকে তার শাড়ি, তার গহনা ভাগ করে নিয়ে যাবে, জিয়া রহমান উনি করেছেন খাল, এর সাথে লাঙ্গল, এই যে অসভ্য কথাগুলি বলছে তারা, এরা এদের উপরে ডক্টর ইউনূস ভরসা করেছেন, এবং এটা দেশের জন্য, জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি মনে করি এখান থেকে ডক্টর ইউনূসের ফিরে আসা উচিত, দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করা তার কোনো অধিকার নেই। ধন্যবাদ। ধন্যবাদ আবিদ ভাই, আবার আসবো আপনার কাছে। আমি যাবো আমাদের সাথে ডক্টর আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম লেখক, রাজনীতি বিশ্লেষক, লেখালেখি করেন, এবং এই সময়ে তরুণদের কাছে খুব প্রিয়, লক্ষ লক্ষ ভিউয়ার্স এটা লেখা দিয়ে আমরা দেখি। ডক্টর আমিনুল ইসলাম স্বাগত জানাচ্ছি। ডক্টর আমিনুল ইসলাম, আমরা শুরুতে যে বিষয়টা মার্কিন চুক্তি, উন্নয়নাদেশ, বিক্রির ফাঁদ, এই বিষয়ে কথা বলছি, আপনি যদি এই বিষয়ে বলেন। আরেকটা প্রশ্ন আপনাকে বলবো, যে এখন আমরা নিয়মিত দেখতে পাচ্ছি যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব ছিলেন, বিশেষ করে সমন্বয়করা, তাদের নামে চাঁদাবাজি, তাদের নামে প্রতিনিয়ত নিউজ দেখতে পাচ্ছি আমরা। আজকেও 3 কোটি টাকা চাঁদা দাবি করতে গিয়ে জালকাঠিতে 2 জন আটক হয়েছেন, এবং তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলোকে আপনি একজন জুলাই যোদ্ধা বলবো, নিয়মিত লেখালেখি করছেন, আপনি নিজেও গ্রেপ্তার হয়েছিলেন, তো কি বলবেন, এই বিষয়ে কিভাবে দেখছেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা তো অনেকদিন ধরেই তো আমরা লেখালেখি বলছি, কিন্তু দিন শেষে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে আসলে আমরা দায় দিচ্ছি হচ্ছে কি সমন্বয়কদের, আমরা দায় দিচ্ছি হচ্ছে এনসিপির কিছু নেতাদের, কিংবা ধরেন বৈষম্য বিরোধী নেতাদের। কিন্তু দেখুন, এদেরকে এখানে এই জায়গাটায় নিয়ে আসছে কারা, বা কারা এই সুযোগ সুবিধাটা দিচ্ছে? আপনার একটা সরকারের আমলে যখন যে ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনাগুলোর দায় সেই সরকারকেই নিতে হবে। এখন আমরা দেখছি এই সরকারের আমলে যেটা ঘটছে সেটা হচ্ছে এখানে ওখানে মব হচ্ছে, একে ধরে মারছে তো তাকে ধরে মারছে, তাকে ধরে জিম্মি করে টাকা আদায় করছে, কিংবা আমরা যেটাকে এখন চাঁদাবাজি বলছি, তো সেগুলো তো প্রথম একদম ডে 1 থেকেই শুরু হয়েছে। এবং সেই যে শুরু হওয়া, সেটা কিন্তু এই 1 বছর সরকারের এই আর 4-5 দিন আছে, 1 বছর হতে চললো, সরকার এর কোনো কিছুই থামাতে পারেনি। তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে সরকারের একটা দায় আছে। এখন আপনি খেয়াল করে দেখবেন যে নিয়মিত জুলাই নিয়ে, জুলাই চেতনা কিংবা একতার চেতনা বলে না, কারণ ওই আওয়ামী আমলে চেতনাটাকে, শব্দটাকে এমন ভাবেই পচানো হয়েছিল যে ওরা 71-এর চেতনাটাকে পচিয়ে ফেলেছিল। তাই তো ব্যাপারটা তাই দাঁড়িয়েছিল। 71-কে আওয়ামী লীগ যেভাবে বিক্রি করেছে, এখন এই 1 বছরে আমরা যেটা দেখলাম যে এরা জুলাই যোদ্ধা, গতকাল আমরা দেখেছি যে 2 পক্ষ জুলাই যোদ্ধা, তারা নিজেরা মারামারি করছে শাহবাগে, এবং কেউ বলছে তারা প্রকৃত জুলাই যোদ্ধা, আরেক দল হচ্ছে ভুয়া জুলাই যোদ্ধা। তারা কে যে প্রকৃত জুলাই যোদ্ধা আর কে যে ভুয়া জুলাই যোদ্ধা সেটা আমরা বুঝতে পারছি না। তারা নিজেরা মারামারি করে তারা ঠিক করছে কে হবে প্রকৃত, কে হবে হচ্ছে ভুয়া জুলাই যোদ্ধা। তো এই ঘটনাগুলো কিন্তু সরকারের একদম প্রত্যক্ষ ছত্রছায়ায় সরকারের সামনেই ঘটছে,
এবং ঘটে চলেছে এবং নিয়মিতই ঘটছে। এখন আপনি যদি বলেন যে এগুলো হচ্ছে এনসিপির ছেলেপেলেদের কাজ, বৈষম্য বিরোধীদের কাজ, তাহলে আপনি যেটা করছেন সেটা হচ্ছে যে আপনি আসলে সরকারের দোষটাকে কম করে দেখছেন। কারণ এখানে মূল যে দায়টা সেটা হচ্ছে সরকারের। সরকারই তাদেরকে এই প্রথম থেকে এতদূর পর্যন্ত নিয়ে এসছে এবং সরকারের ছত্রছায়ায় সবকিছু হচ্ছে। সুতরাং এই সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা এবং বিশেষ সহকারী রয়েছে তাদেরকে এই দায়টা নিতেই হবে, কারণ হচ্ছে তাদের ছত্রছায়ায় এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে কি, দেখুন এখন মনে হয় কি যে ওই ৭১ হচ্ছে মানে মুক্তিযুদ্ধ হচ্ছে আওয়ামী লীগের, আর হচ্ছে জুলাই হচ্ছে এনসিপির। আমের না মাঝে মাঝে আমরা যখন আওয়ামী লীগ সরকারের আমলে, দাদা আপনি তো অনেকদিন ধরে আমার লেখা পড়েন, আপনার নিশ্চয়ই জানার কথা। আওয়ামী লীগ সরকারের আমলে যখন আমরা আমরা লিখতে লিখতে মানে লিখতে লিখতে তো বুড়োই হয়ে যাচ্ছি, লিখতে লিখতে শেষ যে আপনারা ভাই বঙ্গবন্ধুকে কেন এভাবে আপনারা নিজেদের করে নিলেন, এভাবে কেন আপনারা মানে একটা মানুষকে আপনাদের নিজেদের করে যেভাবে আপনারা মানে নিচে নামাচ্ছেন, একসময় মানুষ কিন্তু দেখবেন যে ঠিকই খেপে এবং এই মানুষটাকে তখন তারা আরো নিচে নামাবে। এখন কি হলো, এই কুলাঙ্গার হাসিনা যাওয়ার পর এখন তার বাপের যা সম্মান তার বাপ কামাইছিল সেগুলো সব এখন ধ্বংস হয়ে গেল। আমরা তো ভাই একটা আন্দোলন করেছিলাম, আমরা আন্দোলনটা যে করছিলাম আমাদের তো একটা আকাঙ্ক্ষা ছিল যে আন্দোলনের পর কি হবে, তাই না, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে। সেটার সাথে সাথে আমরা যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে একটা শ্রেণী বৈষম্যহীন সমাজ আমরা গড়বো, তাই তো। সেই সমাজের স্বপ্ন দেখে এখন আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে শুধু মানে বৈষম্য। কারণ এনসিপি এখন দাবি করছে যে জুলাই যে অভ্যুত্থানটা ঘটেছে সেটা বোধহয় ওনারা একাই করছেন। তাহলে আমরা কোথায়, আমরা কি হাওয়া থেকে উড়ে আসলাম? ওই আওয়ামী লীগের আমলে বলতাম যে ভাই আপনারা যে মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধ কি আপনারা একা করছেন? আমাদের বাপ দাদারা কি মুক্তিযুদ্ধ করে নাই? তখন আমাদেরকে বলা হইতো রাজাকার। এখন দেখি এই যুগে 1 বছরও হলো না, জুলাইতে লিখতে গিয়ে তুলে নিয়ে গেল, এত লেখা লিখলাম। এই মানে একটা আক্ষেপের কথা, একটা ব্যক্তিগত আক্ষেপের কথা এখন বলি। জুলাই মাস পুরো চলে গেল, অগাস্টের 2 তারিখ, আর তো 2 দিন আছে, তারপর 5 তারিখ। আমি এই পুরো জুলাই মাসে থেকে এই অগাস্টের এতদিন পর্যন্ত এই গত বছর আমি তো দেশে ছিলাম, তখন আমি দেশে থেকেই যুদ্ধটা করে গেছি। অথচ আমি আমার একটা লেখাও আমার ফেসবুকের লেখা বলেন, প্রথম আলোতে লেখা আমার কলাম বলেন, আমি একটা লেখাও গত বছর যে এত প্রতিবাদ করলাম তার একটা লেখাও আমি আমার সামাজিক মাধ্যমে শেয়ার দিইনি। কারণ আমার কি মনে হয়েছে জানেন, আমার মনে হচ্ছে আমি যদি শেয়ার দিই তাহলে মনে হয় আমি বোধহয় ক্রেডিট নিতে যাচ্ছি জুলাইয়ের। কারণ এরা এমন একটা পরিস্থিতি, নয়া বন্দোবস্তের কথা বলে এমন বন্দোবস্ত চালু করেছে যেখানে কে কিভাবে ক্রেডিট নিবে, ক্রেডিট নিয়ে কে কিভাবে লুটপাট করবে, চাঁদাবাজি করবে, কোটি কোটি টাকা কামাবে, এই বন্দোবস্ত এরা চালু করেছে। তাহলে ভাই আমরা কারা ছিলাম ভাই? আপনারা যে সবাই এখন বলতেছেন যে জুলাই যোদ্ধা ওর ক্রেডিট নিচ্ছে, তাহলে আমরা ভাই কারা ছিলাম? আমি তো এখন বুঝতে পারি না তাহলে আমরা কারা ছিলাম। এক আমলে বলে ৭১ ওদের, আর এখন বলতেছে জুলাই এদের। তা আমরা কি আজীবন এই বন্দোবস্তে থাকবো? নয়া বন্দোবস্তের কথা বলে এরা শুরু করেছে এই বন্দোবস্ত। দেখেন আমি এখন একটা কথা বলি, এখানে বিএনপির চেয়ারপারসনের কিন্তু উপদেষ্টা আছেন। আমি একটা প্রশ্ন উনাকে এখানে রাখতে চাই। আমি যদি ভুল না করে থাকি, বিএনপির বর্তমান যিনি অ্যাক্টিং চেয়ারপারসন আছেন তিনি কিন্তু একটি খুব বড় মহাসমাবেশে বলেছিলেন যে ডিসেম্বরের পর আর নির্বাচন, আমরা ডিসেম্বরই হচ্ছে আমাদের ডেডলাইন, এরপরে আমরা কিন্তু আর যাবো না, এটাই আমাদের ডেডলাইন। এবং আমরা একটা আশাবাদী হয়েছিলাম হ্যাঁ ডিসেম্বরে নির্বাচন হবে, এই সময়টাতে নির্বাচন হয়। এরপর আমরা দেখলাম অধ্যাপক ইউনূস গেলেন এবং ওনার সাথে একটা আলোচনা হলেন, কি আলোচনা হলেন 1 to 1 আমরা কিছু জানলাম না, এবং আমাদেরকে এরপর বের হয়ে আসে বলা হলো যে আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এরকম আমরা কোনো কিছু শুনলাম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে বিএনপি যে তাদের স্ট্যান্ড থেকে এই যে এতটুকু সরলো, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গেল, আমাদের কেন জানানো হলো না? আমরা কি দেশের নাগরিক না? আমাদেরকে কি জানানো হবে না যে আপনারা কেন এই সিদ্ধান্তটা নিলেন? এটা আমি কেন বলছি জানেন, কারণ এই যে রাজনৈতিক দলগুলো ওনারা বলেন যে, আপনি একটু আগেই বলছিলেন যে সরকার যে এই আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি, যেই চুক্তি করুক, যে চুক্তি একটা করেছে, সেই চুক্তিটা রাজনৈতিক দলগুলোর সাথে কেন আলোচনা করে করেনি বা জানিয়ে করেনি? তাহলে আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলি কি আমাদেরকে সবকিছু জানাচ্ছে? আমাদেরকে কি এটা জানার অধিকার নেই যে ওই আলোচনাটা কি হয়েছিল এমন যে ডিসেম্বর থেকে বিএনপি ফেব্রুয়ারিতে ফেরত আসলো এবং সেখানে তারা সেটা রাজি হয়ে গেল, এবং সেখানে বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার বের হয়ে এসে বললেন যে আলোচনা ফলপ্রসূ হলো। এই সরকারকে ওনারা কেন বিশ্বাস করলেন, যেখানে আমরা জুলাই যোদ্ধারা বিশ্বাস করতে পারছি না এই সরকারকে? ওনারা কখন কি করবেন সেটা বোঝা যাচ্ছে না, তাহলে বিএনপি কি করে এই সরকারকে বিশ্বাস করলো? আমরা তো বিএনপির উপর আস্থা রাখতে চাই, এখনো আস্থা রাখতে চাচ্ছি, কারণ আমরা মনে করছি বিএনপি সেন্টার লেফট, কেউ হয়তো সেন্টার লেফট আছে, কেউ সেন্টার রাইট। আমি যেমন ধরেন, আমি যদি বিএনপিকে সাপোর্ট করি, আমি কেন করবো? আমি মনে করি আমি একজন মধ্যপন্থী, কিছুটা বামে ঘেঁষা। কেউ আবার মনে করতে পারে একজন মধ্যপন্থী কিছুটা ডানে ঘেঁষা। এরা এখন কোথায় যাবে? এদের তো কোনো একটা পার্টি লাগবে। আওয়ামী লীগ তো এক্সিস্ট করে না এখন, তাহলে আমরা কোথায় যাবো? এখন আমাদেরকে তো যেতে হলে বিএনপির কাছে টার্ন করতে হবে। তাহলে আমরা মানে বড় দলগুলো বলছি, আমি জানি এখানে কমিউনিস্ট পার্টির একজন নেতাও আছেন, কিন্তু আমি ওভারঅল আর কি বড় দলগুলো যারা আসলে ক্ষমতা চর্চা করে বা ক্ষমতায় যাবে, আমি সেটার কথা বলছি। তো সেক্ষেত্রে আমরা কোথায় যাবো? তা আমরা বিএনপির উপর আস্থা রাখতে চাই। তো বিএনপি অল অফ এ সাডেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি গেল এবং আমাদের একজন স্ট্যান্ডিং কমিটির নেতা এসে বলল আলোচনা ফলপ্রসূ হলো। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, আমাদের এটা, আমি ভাবছিলাম আমি প্রথমত একটা কলামই লিখবো যে
আমি তো এখনকার যে পরিস্থিতি দেখছি, 2 দিন শাহবাগ বন্ধ করে, তো কখন কি করবে এদের তো কোনো ঠিক ঠিকানা নেই। এরা যে ইলেকশন দিবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমেরিকার কাছে গিয়ে যে দেশ বিক্রি করে আসে নাই, এটা আমরা কিভাবে বুঝবো এখন? একটা প্রশ্ন করতে চাই, প্রথম আলো কি আপনার কলাম এখনো ছাপায় না তাদের সম্পাদকীয় নীতি পরিবর্তন হয়েছে? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন তো, এই জুলাইয়ের ফলে কিন্তু আপনাকে উপদেষ্টা করা হয়েছিল ঢাকা উত্তরে, আপনি যান নাই। আপনি যান নাই, এই জন্য অনেকে আপনাকে স্যালুট জানায়। আপনি সেই তথাকথিত লুবিদের মতো গিয়ে উত্তরের যে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল, আপনি সেখানে যান নাই। এই বিষয়গুলো যে একটু বলেন প্লিজ। আসলে কি এগুলো তো অনেক ব্যক্তিগত ব্যাপার। আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং অনেক কিছুটা সমালোচনা হয়েছিল সামাজিক মাধ্যমে, কিন্তু সেই জন্য তার আমি যাইনি কারণ আমার মনে হয়েছে নীতি নৈতিকতার জায়গা থেকে এই সরকারের এই ক্যাবিনেটের কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব না। সুতরাং আমার যে প্রস্তাব, আমি কিন্তু কোনো জয়েরও করিনি, আমি ফিরিয়ে দিয়েছি, আমি কিন্তু রেজিগনেশন দিইনি, আমি আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমার পক্ষে এমন কোন সরকারে যাওয়া সম্ভব নয় যে সরকারের তো নিজস্ব কোনো ভিত্তি নাই। উনারা তো মানে মানে দেখেন, আমরা এখন কত কথা বলি তাই না, যে সুশীল কথা বলে নাগরিক সমাজ, যাদেরকে আমরা অনেক বড় বড় করে দেখি। এই নাগরিক সমাজের যে বা সুশীলদের যে সরকার কেমন হয়, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। এদের কোনো কিছুতে ব্যালেন্স নাই। এরা আজকে এক কথা বলে তো কালকে এক কথা বলে, এদের প্রেস সেক্রেটারি বলে এক কথা তো উপদেষ্টা বলে আরেক কথা। এদের কোনো সমন্বয় নাই, কোনো কিছুতে কিছু নাই। এরা যে এখন একটা চুক্তি করে আসলো আমেরিকায়। আর প্রথম আলোর কথা বলছিলেন, আমি আসছি প্রথম আলোর ব্যাপারে একটু পরে। এই আমেরিকার সাথে একটা চুক্তি হলো এবং আমাদের যে কিছুটা প্রমাণ হলো, ঠিক আছে। এবার আমি দেখতে পেলাম যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ উনি আর পেতেই পারেন, কারণ এই যেহেতু ট্যারিফ কমেছে, শুল্ক কমেছে, ধন্যবাদ পেতে পারেন। আমাদের গার্মেন্টস শিল্পের একটা অনেক বড় হুমকির দিকে ছিল, সেটা ছিল, কিন্তু এট দ্য কস্ট অফ হোয়াট? এখানে কলিমুল্লাহ স্যার কিন্তু বললেন যে মানে কোন কস্টে, এটা আমাদের জানতে হবে না। আপনারা ডিসক্লোজ করবেন না কোনো কিছু। আপনারা তো ভাই কোনো রাজনৈতিক সরকার না, আপনাদেরকে তো কেউ কোনো, আপনারা কোন ম্যান্ডেটে এসেছেন? আমাদের ম্যান্ডেটে আপনাদেরকে আপনারা তো কোনো, আপনাদের তো কোনো বেস নেই। আপনারা আমাদেরকে না জানিয়ে কোথায়, আপনারা যে কোথায় করিডোর দিয়ে দিবেন না, কোথায় আমাদের বন্ধ দিয়ে দিবেন, আমরা কিভাবে বুঝবো? আমাদের সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না? এরপরে ভবিষ্যতে যে রাজনৈতিক সরকারই আসুক, আমি ধরে নিচ্ছি সেটা বিএনপি আসুক, আচ্ছা তাহলে বিএনপি কি বিপদে পড়বে না? তো বিএনপি কেন কথা বলে না সেটার জন্য? বিএনপি তো মহা বিপদে পড়তে যাচ্ছে। এই সরকার তো এমন একটা বন্দোবস্ত করে যাচ্ছে যাতে বিএনপি যাতে এসে ক্ষমতায় আর 1 বছর থাকতে না পারে, যাতে করে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়, তারপর যাতে ওদের যেই সরকার এখন কিংস পার্টি করেছে তারা যাতে এরপরে ক্ষমতায় আসে। এরা তো মনে হচ্ছে এই বন্দোবস্ত করতেছে। আর বিএনপির সমস্যা হচ্ছে এদের কোনো ইন্টেলেকচুয়াল বেস মনে হয় না খুব একটা ভালো আছে। এরা মনে কি, আমি বুঝতে পারি না, এরা যে যা বলে তাই বিশ্বাস করে। অধ্যাপক ইউনূস গিয়ে লন্ডনে গিয়ে বললেন, আপনারা অমনি বিশ্বাস করে ফেললেন, আর এখানে চুক্তি হয়ে গেল, আর অমনি আপনারা তাদেরকে স্যালুট জানাতে শুরু করলেন। তাহলে আমরা কারা ভাই? আমরাও তো আপনাদেরকে অবজার্ভ করতেছি নাকি? আমরা আমাদের কি মানে আমাদের লেখা মানুষজন পড়ে না? আমরা কি মানুষজনকে ইনফ্লুয়েন্স করে রাস্তায় নামাই নেই? আমরা কি এই জুলাই আন্দোলনটা করি নাই? তাহলে আপনারা আমাদের কথা শুনবেন না? আপনারা যে এই যে আপনারা আমাদেরকে না জানায় বললেন যে কি যেন বলে, একটা আলোচনা সফল হয়ে গেল। এখন আমি তো বিএনপির কাছ থেকে জানতে চাই যে কি আপনারা কি আলোচনা করলেন ইউনূসের সাথে? হঠাৎ করে ডিসেম্বর থেকে আপনারা ফেব্রুয়ারিতে চলে গেলেন, এখন তো বুঝতেছি না কবে ইলেকশন হবে। আমরা জানতে চাই, আমরা একজন দেশের আমরা দেশ নিয়ে ভাবি, দেশ নিয়ে চিন্তা করি, আমরা এই ব্যাপারটা জানতে চাই। আপনার কাছ থেকে শেষ যেটা প্রশ্ন আসছে, প্রথম আলোর সম্পাদকীয় নীতিমালায় কি হয়েছে সেটা প্রথম আলো ভালো বুঝবে। আমার লেখা প্রথম আলো ছাপায়, আমি ধারণা করি আমি ভালো লেখক, এই জন্যই প্রথম আলো আমার লেখা ছাপায়। ধন্যবাদ। ধন্যবাদ। না, আমি এই কারণে প্রশ্ন করেছিলাম, বাংলাদেশের মিডিয়া গুলাতে সরকার সমালোচনা করে লিখলে অনেকেই আমাদেরকে বলেন সেই লেখাগুলো ছাপা হয় না। এই কারণে আপনাকে প্রশ্ন করলাম। ধন্যবাদ। আমি ইসলাম আবার আসবো। আমি যাবো ডক্টর শাহজালুল হক রুবেল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নতুন সম্পাদক। রুবেল ভাই একটু আনমিট করতে হবে। হ্যাঁ রুবেল ভাই, আমরা যে বিষয়টা জানতে চাই, বিশেষ করে যে প্রশ্নটা বারবার আসে যে আপনারা দীর্ঘদিন, মোবাইলের সাউন্ডটা কমাই দেন রুবেল ভাই প্লিজ, যে আপনারা দীর্ঘদিন যে আন্দোলনটা করলেন এবং যে মিটিং গুলো করলেন সরকারে, এটার ফলাফল কি হলো শেষ পর্যন্ত, এই বিষয়টি বলেন প্লিজ। ফলাফল কি হলো সেটা তো এখনো চূড়ান্ত না, ফলাফল তো প্রকাশিত হয় নাই। তবে এখানে অনেক কিছু অর্জনের কাছাকাছি গেছে, অর্জন হয়েছে অনেক কিছু। আবার সবশেষে গিয়ে বিষয়গুলো খুবই ঘোলাটে জায়গায় চলে এসেছে। আমরা প্রথমত যেটা বুঝেছি, এবং এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন তার যে যাত্রা শুরু হয়েছিল ফেব্রুয়ারি 15 তারিখ, তখন একটি কথা বলেছিলেন একদম খোদ প্রধান উপদেষ্টা। সেখানে প্রফেসর ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে এরকম যে এই যে 11টি কমিশন হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 6টি কমিশন। সেই 6টি কমিশনকে নিয়ে, কমিশনের প্রধানদেরকে নিয়ে তিনি একটি জাতীয় ঐক্যমত্য কমিশন করেছে। অর্থাৎ এই সংস্কারের প্রস্তাবগুলোকে নিয়ে তিনি একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে চান।
এই জাতীয় ঐক্যমত্য তৈরির প্রক্রিয়া কি হবে এবং এটার আলটিমেটলি কি ঘটনা ঘটবে তখন তিনি বলেছিলেন সেইখানে। এবং সেটা আমরা রাজনৈতিক দলগুলো আমার পার্টি বা বামপন্থী পার্টিগুলো কিন্তু সেটাকে হচ্ছে গিয়ে তারা নিয়েছিল, তারা কথাকে গ্রহণ করেছিল। কথাটা ছিল এরকম যে এখানে অনেক প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবগুলোর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সহমত হতে পারে, দ্বিমত হতে পারে, ভিন্নমত হতে পারে। তো সেই ক্ষেত্রে এইখানে সেই সনদে তাই লেখা হবে যাতে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করবে, সেটাই হচ্ছে গিয়ে জাতীয় ঐক্যমত্যের সনদে লেখা হবে। এখানে আরো কিছু থাকবে যেগুলোর ব্যাপারে কারো হচ্ছে গিয়ে 19-20 পার্থক্য থাকবে। সেই পার্থক্যগুলো নানা দফায় আলোচনার মধ্য দিয়ে সেগুলো একটা সুরাহা করে সেগুলোতে ঐক্যমত্য করার চেষ্টা করা হবে। সেগুলো যদি ঐক্যমত্য হয় তাহলে সেগুলো সনদে চলে আসবে, আর যদি ঐক্যমত্য না হয় তাহলে সেগুলো ছেড়ে দেওয়া হবে ভবিষ্যতের জন্য। এবং এই সনদে স্বাক্ষর করবার পর আমাদের এই সনদ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি ব্যক্ত করবে, তাদের মধ্যে থেকে যারা ক্ষমতায় আসবেন তারা হচ্ছে গিয়ে এটি সংসদে তার যারা নির্বাচিত হবেন সেখানে হচ্ছে এইগুলো সংশোধন মানে সংবিধান সংশোধনের মাধ্যমে এই বিষয়টি অগ্রসর হবে। এইরকম বিষয় ভেবে এরকম বিষয়কে হচ্ছে গিয়ে নিয়েই আমরা কিন্তু হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠকগুলোতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ আরো অনেক বামপন্থী দল আমরা অংশগ্রহণ করে আসছি দীর্ঘদিন ধরে। প্রথম দফায় আলোচনা হলো আমাদের পার্টির সাথে, 2 দিন হচ্ছে শুধু আমাদের পার্টির সাথে ঐক্যমত্য কমিশনের হলো। তারপর দ্বিতীয় দফায় আবার আলোচনা শুরু হলো, এখানে সব দল একসাথে আলোচনা শুরু করলো। এটা আপনারা দেখেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম এটাকে লাইভ করেছে, এটা সম্পর্কে আপনারা সবকিছু ওয়াকিবহাল আছেন। কিন্তু সেখানে হলো গিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি যদি দেখেন, সেখানে কতগুলো জায়গায় বড় অর্জন রয়েছে। বড় অর্জনের মধ্যে রয়েছে যেমন হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদকাল। এখন কোন প্রধানমন্ত্রী আমরা বড় অর্জনটা শুনতে চাচ্ছি না রুবেল ভাই, জনগণের প্রশ্ন করতেছে মুক্তিযুদ্ধের যে মূল 4 নীতি, এই নীতির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? মূল 4 নীতির ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের যে প্রস্তাব ছিল, তাদের প্রস্তাব হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র, তার 3টি নীতি ছিল। একটি হলো সাম্য, একটি হচ্ছে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই 3টিকে সহ তারা আরেকটি প্রস্তাব করেছিলেন, সেটি হলো গণতন্ত্র থাকবে এবং বহুত্ববাদ। এই 5টি হচ্ছে মূলনীতি হবে। এটি যখন আমাদের সাথে আলোচনা হয়েছিল তখন আমরা বলেছিলাম যে এটি একটি মতাদর্শিক জায়গা, আমরা এই 4 মূলনীতির ক্ষেত্রে আপোষ করবো না। আমরা তখন প্রথম দফার আলোচনায় আমরা যেটা মার্চ এপ্রিলের মেতে সংগঠিত হয়েছে সেই আলোচনাগুলোতে কিন্তু আমরা এখানে ভিন্ন মত করেছি। এরপর যখন দ্বিতীয় দফার আলোচনা আসলো, দ্বিতীয় দফার আলোচনায় দেখলাম আমরা একটা পরিবর্তন ঘটে গেছে। কি পরিবর্তন? ওই যে বহুত্ববাদ শব্দটি ছিল, যে বহুত্ববাদের মিনিংস হচ্ছে নানান মত, নানান দলীয় রাজনৈতিক মতামত, নানান ধর্ম সম্প্রদায় হচ্ছে গিয়ে নানান হচ্ছে গিয়ে শ্রেণী পেশার মানুষ সবাইকে ইনক্লুসিভ করে অন্তর্ভুক্তি করে একটি হচ্ছে গিয়ে রাষ্ট্র পরিচালনা নীতি। কিন্তু আমরা দেখলাম এটা প্রোগ্রেসিভ ছিল বটে, কিন্তু আমরা দেখলাম এই প্রোগ্রেসিভ এটা বাদ হয়ে গেল। বহুত্ববাদটা তার টেবিলই করলেন না এই দ্বিতীয় দফায়। এই দ্বিতীয় দফায় তার বহুত্ববাদকে বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে হচ্ছে ওই 3 নীতির সাথে আরেকটা নীতি যুক্ত করলেন, সেটি হচ্ছে শুধু গণতন্ত্র। পরে অনেক আলোচনার ভিতর দিয়ে এখানে আবার তারা আরেকটা নীতি নিয়ে আসলেন, হচ্ছে ধর্মীয় স্বাধীনতা এবং সৌহার্দ্য। কিন্তু আমরা যেটা বলেছি, আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলেছি যে এই 4টির তাদের প্রস্তাবটা হচ্ছে এই 4টি জিনিস হচ্ছে 4 মূলনীতি, এই 4 মূলনীতি অংশে উল্লেখিত হবে। আমরা বলেছি এই 4টি যে নতুন রয়েছে এই 4টি বিষয় আমাদের জাতীয় 4 মূলনীতির সাথে যুক্ত হবে। আমাদের প্রস্তাবনা হচ্ছে যুক্ত হবে, তাদের প্রস্তাবনা হচ্ছে এই অংশে উল্লেখিত হবে। তার মানে তাদের প্রস্তাবনা কিন্তু তারা বলেন না এইখানে সারা শব্দের মারপ্যাচ আছে, আত্মবিশ্বাসেরও ঘাটতি আছে তাদের, তাদের আত্মবিশ্বাসেরও ঘাটতি আছে। তারা কিন্তু বলে না যে সেই মুক্তিযুদ্ধে যে 4 মূলনীতি আছে, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এইটাকে তারা বাতিল করছেন, এটা তারা বলেন না। কিন্তু কথার মার প্যাচে তারা হচ্ছে গিয়ে ওকালতির মতো প্যাচ করে তারা বলেন যে হচ্ছে এইটি উল্লেখিত হবে। যখন আমরা বলছি উল্লেখিত হবে, তার মানে তো হচ্ছে 4 মূলনীতির এখানে কোনো অস্তিত্ব নাই। তাহলে আমাদের স্পষ্টকরণ করতে হবে এখানে ওই নতুন যে মূলনীতিগুলো আসতেছে 4টা, সেটার সাথে আমাদের আগের যে 4টা মূলনীতি আছে সেটা যুক্ত হবে। এবং এই প্রসঙ্গে নিয়ে 2 দফা 3 দফা আলোচনা হয়েছে, কয়েকদিন আলোচনা হয়েছে। এই ক্ষেত্রে তারা ঐক্যমত্য পোষণ করেনি। আমরা এও বলার চেষ্টা করেছিলাম এটা আমাদের মতাদর্শিক অবস্থান, এই মতাদর্শিক অবস্থান থেকে বামপন্থী বেরিয়ে আসবে না। এমনকি যদি একটা ইসলামিক রাজনৈতিক দলকে বলা হয় তার ইসলামী রাজনীতি ছেড়ে দিয়ে জাতীয় ঐক্যমত্য আসে, তারা কি আসতে পারবে? তারা আসতে পারবে না। এমনকি বহুত্ববাদ শব্দ এটা কোনো ধর্মীয় শব্দ না,
তারা ধর্মীয় যে বিশ্বাসের যে একাত্মবোধের জায়গা আছে সেটাকে তারা ভুল বুঝলো। তারা মনে করলো বহুত্ববাদ মানে ওই ধর্মীয় একাত্মবোধের বিরুদ্ধে। তারা সেখানে অপোজ করার জন্য ওটাকে বাতিলই করে দিলেন, আপনার টেবিলেই আনলেন না। জামাত ইসলামের চাপে বৌদ্ধবাদকে টেবিলে আনলেন না। আর এই জায়গাটাতে এখনো একাত্তরকে ধারণ করে যারা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যারা, এবং তারা একই সাথে এই 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাদের এই যে হচ্ছে গিয়ে একটা মতাদর্শিক ভাবে দৃঢ় অবস্থান এই হলো গিয়ে 71-এর এই 4 মূলনীতির বিষয়, এই মূলনীতির জায়গায় তারা হচ্ছে আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আমাদেরকে তারা বললেন যে ডিসেন্ডিং নোটস দিয়ে থাকুন আপনারা, এখানে ডিসেন্ডিং নোটস দিয়ে আপনারা থাকুন। যেমন 70 অনুচ্ছেদে বিএনপি চেয়েছিল হচ্ছে অর্থ বিল এবং আস্থা বিলের সাথে সংবিধান পরিবর্তনের এই বিষয়টি নেওয়া ক্ষেত্রে করবেন। তো সেটা বিএনপি ডিসেন্ডিং নোটসে আছেন। তারা আমরা কয়েকটি বিষয় ডিসেন্ডিং নোটসে আছি, উচ্চ কক্ষ সহ বিভিন্ন জায়গায়। তারা বলেন ডিসেন্ডিং নোটস থাকতে, আমরা বললাম না, আমরা এই 4 মূলনীতিকে বাদ দিয়ে কোনো ধরনের ডিসেন্ডিং নোটসে থাকবো না, কোনো নোটসেও থাকবো না, এবং আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব কি করব না সেটাও আমরা ভেবে দেখবো। এবং আমরা যদি এই 4 মূলনীতি বাদ দেওয়া হয়, আমরা জাতীয় সনদে বামপন্থীরা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি স্বাক্ষর করবেন এবং আরো অনেক বামপন্থী দল এইটা স্বাক্ষর করবেন না। আমরা তারপরে আশাবাদ ব্যক্ত করেছি তারা বিষয়টি পুনরায় বিবেচনা করবেন। কিন্তু কয়েকদিন চলে গেছে, এই দফার কর্মসূচি শেষ হয়ে গেছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষ হয়ে গেছে 31শে জুলাই, আজ 3 জুলাই আমরা হচ্ছে গিয়ে আলোচনা করছি আজ। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষ থেকে বা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সেভাবে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি। তাহলে আমরা ধরেই নিব যে তারা অনেক কিছু জায়গায়, অনেক গণতান্ত্রিক পরিবর্তনের জায়গায়, অনেক প্রগতিশীল পরিবর্তনের জায়গায়, অনেক গণমুখী সিদ্ধান্তের জায়গায় তারা আপোষ করেছেন, তারা হচ্ছে ঐক্যমত্য হচ্ছে না দেখে স্লিপ অন করে গেছেন। কিন্তু এই মূলনীতি পরিবর্তনের প্রশ্নে, এই 71-এর চেতনা পরিবর্তনের প্রশ্নে এই ঐক্যমত্য কমিশন এবং তার পিছিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। তারা তাদের অবস্থান দৃঢ় করার মধ্য দিয়ে তাদের শ্রেণী চরিত্র বা তাদের রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করে ফেলতে পারেন। যদিও আমরা বিশ্বাস করতে চাই এটাকে অরাজনৈতিক সরকার, আমরা সেভাবে করে এখন পর্যন্ত তাকে সমর্থন করে যাচ্ছি, কিন্তু তারা এই প্রশ্নে তাদের আসল যে রূপ সেটাকে কিন্তু প্রকাশ করে ফেলতে পারেন। প্রকাশ করলে আমরাও আমাদের অবস্থান থেকে এই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া থেকে আমরা কিন্তু নিজেদেরকে অ্যাবস্টেইন করে নেব। ধন্যবাদ। রুবেল ভাই একটা প্রশ্ন করতে হবে, আমি তো অনেক যে রুবেল, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বামপন্থীরা সারা জীবন এই মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে আন্দোলন, লড়াই, সংগ্রাম করেছেন। আপনাদের 2জন শহীদও আছে এই মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে। 1973 সালে মতিউর কাদের রক্ত দিয়েছিল। কিন্তু এত বড় একটা চুক্তি হওয়ার পরে বাংলাদেশের বামপন্থীদের সেই রকম কোনো ভূমিকা দেখছি না। অনেকেই বলছেন ডক্টর ইউনূসের সাথে এই আপনারা ঐক্যমত্য বৈঠকে গিয়ে অনেক কিছু কনভিন্স হয়ে গেছেন কিনা, এই প্রশ্ন দর্শকদের কি বলবেন? একটু আনমিউট করে বলুন প্লিজ। আনমিউট করতে হবে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমরা একেবারে আজকেও আমাদের হচ্ছে গিয়ে প্রেস রিলিজ রয়েছে। আমরা প্রতিদিনই একদম প্রথম দিন থেকে যখনই হচ্ছে গিয়ে একজন সরকারি কর্মকর্তা বিষয়টিকে জাতির সামনে প্রকাশ করলেন যে গোপনে একটি চুক্তি হচ্ছে যা জাতির কাছে প্রকাশিত হবে না, সেদিন থেকেই কিন্তু আমরা এটার বিরোধিতা করছি। একদিকে সংস্কার কমিশনের জাতীয় ঐক্যমত্যের মিটিং এর মধ্যে আমরা আলোচনা করছি, আমরা আলোচনার মাধ্যমে আমাদের মতামতকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছি, এবং একই সাথে কিন্তু আমরা এই সরকারের সমস্ত আমাদের দৃষ্টিভঙ্গিতে যা দেশ বিরোধী, গণবিরোধী সমস্ত চুক্তি, যেমন করিডোরের প্রসঙ্গ বলেন, যেমন হচ্ছে আমরা তো ইভেন কি বন্দর এবং করিডোর নিয়ে আমরা রোড মার্চও এই সময়কালে করেছি, এবং রোড মার্চের বক্তৃতার সময় আমরা বলেছিলাম যে দেশ বিরোধী কোনো চুক্তি, দেশ বিক্রির কোনো চুক্তিতে কিন্তু হচ্ছে আপনারা যাবেন না, এবং জনগণের কাছে দৃশ্যমান না করে জনগণের রাজনৈতিক প্রতিনিধিদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া আপনাদের এই ধরনের কোনো কাজ করবার কোনো ম্যান্ডেট জনগণ দেয়নি। এবং এই ক্ষেত্রে কিন্তু আবার আমাদের এই বক্তব্য কিন্তু খুব সিরিয়াসলি গ্রহণ করে তিনি ওই সেই ঈদের পূর্বে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যারা বন্দরের বিরুদ্ধে কথা বলবে, যারা করিডোরের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে প্রতিহত করুন। তিনি জনগণকে প্রতিহত করতে বলেছেন। অর্থাৎ এখন যে মব সন্ত্রাসের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের, সেই মব সন্ত্রাসকে হচ্ছে তিনি লেলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা বলতে বাধ্য হচ্ছি। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছে ব্যক্তি, তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন তিনি হচ্ছে যারা বন্দরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, যারা দেশের স্বার্থে জাতীয় সম্পদ রক্ষার জন্য যারা আওয়াজ তুলবে তাদেরকে প্রতিহত করবার জন্য তিনি আহ্বান জানান। কি সাংঘাতিক বিষয় এটি, অত্যন্ত সাংঘাতিক একটি বিষয়।
এবং এখনো আমরা, যদিও চলতেছে হচ্ছে গিয়ে এই মুহূর্তে জুলাই আগস্ট মাস, আজ হচ্ছে গিয়ে, আজ বাদে কাল হচ্ছে গিয়ে 4 আগস্ট, 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট, খুব ঐতিহাসিক মুহূর্তগুলোর বর্ষপূর্তি চলছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা হয়তো এই মুহূর্তে আমাদের কর্মসূচিটাকে সে জায়গায় নিচ্ছি না, কিন্তু 5ই আগস্টের পরবর্তীকালে এই জবাব আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে দিতেই হবে, কারণ নিশ্চয়ই দেশবিরোধী গণবিরোধী চুক্তি রয়েছে। দেখেন, এই একই রকম চুক্তি পৃথিবীর বিভিন্ন দেশের সাথে করেছে। ট্যারিফ বিভিন্ন দেশের সাথে আলোচনার মধ্য দিয়ে ট্যারিফ কমানো হয়েছে, কাগজগুলো কিন্তু প্রকাশিত। আপনি ওয়েবসাইটে গিয়ে দেখবেন, ইন্দোনেশিয়ার ট্যারিফ বাড়ানো ছিল, সেটা কমানো হয়েছে, এবং কি কি মানে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে খোদ আমেরিকান ওয়েবসাইটে আছে। কিন্তু বাংলাদেশের সাথে কি চুক্তি করা হয়েছে সেটা আমেরিকার ওয়েবসাইটেও এটি নাই, এটি আমেরিকার ওয়েবসাইটেও নাই এটা। এবং পৃথিবীর আমরা দুর্ভাগা দেশ, অনেক প্রতিটা দেশেই কিন্তু আলোচনার মধ্য দিয়ে নানান চুক্তি টুক্তি, তার সাথে জিনিসপত্র কিনবে, বাণিজ্য ঘাটতি কমাবে, ঠিক আছে, তার কাছ থেকে আমদানি করবে জিনিসপত্র, এইভাবে করে তারা সেই চুক্তির সাথে হচ্ছে কি তারা হচ্ছে কি কনসেশন দিয়েছে পৃথিবীর সব দেশ, হয়তো আমরাও দিয়েছি, কিন্তু আমরা কি ধরনের কনসেশনে গেছি? এবং আপনি দেখবেন এই চুক্তির প্রক্রিয়ায় প্রথম থেকে, তখন বাণিজ্য উপদেষ্টা ছিলেনই না, প্রথম থেকেই, প্রথম পর্যায় থেকে আমরা দেখছি হঠাৎ খুব রহস্যময় কারণে প্রতিরক্ষা উপদেষ্টা খলিলকে দেখেছি আমরা এই বিষয়ে দায়িত্ব পালন করতে। তিনি কেন এই বাণিজ্যিক বিষয়ে দায়িত্ব পালন করতে যাবেন? ওরা বিষয়টি কি শুধু বাণিজ্যিক, নাকি দেশের সাথে প্রতিরক্ষার সাথে সম্পর্কিত? দেশটি কি আমার দেশের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত কিনা? আমার দেশের খুবই গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের বিনিময় এখানে হচ্ছে কিনা? এই বিষয়টি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের ভুলে যেতে হবে না ইউক্রেনের সেই অভিজ্ঞতা। সেখানে হচ্ছে গিয়ে অস্ত্র দিয়ে নানাভাবে সহযোগিতা করেছেন ইউক্রেনকে, এবং শেষ পর্যন্ত দেখা গেছে তাদের খনিজ সম্পদের 70% আজকে আমেরিকাকে লিখে দিতে হয়েছে। এবং এমন কোন লেখালেখি কি হয়েছে আমরা জানতে চাই। কেন আপনারা লুকাচ্ছেন? কেন আপনারা মানুষের কাছে এটাকে প্রকাশ করেননি? এটা আমরা জানতে চাই। এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির এই চূড়ান্ত একটি মুহূর্তে আমরা হয়তো এই সময় হচ্ছে গিয়ে শহীদের স্মরণে শহীদকে মর্যাদা দিয়ে আমরা এই মুহূর্তে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের বিজ্ঞপ্তির মধ্য দিয়ে, আমরা আমাদের প্রেস রিলিজের মধ্য দিয়ে কিন্তু আমরা হচ্ছে প্রতিবাদটা জানাচ্ছি। সামাজিক মাধ্যমে কথা বলে বা প্রচার মাধ্যমে বা টিভিতে কথা বলে আমরা প্রতিবাদটা করছি, কিন্তু সেই প্রতিবাদটা কিন্তু 5 তারিখের পর আর শুধুমাত্র এই সামাজিক মাধ্যমে বা অনলাইনে বা টক শোয়ে বা প্রকাশ দর্পণে থাকবে না। ধন্যবাদ। তাহলে আমি কি এক মিনিট জাস্ট কথা বলতে পারি বামের বিষয়টা যখন আসছে? জি, 1 মিনিট আপনি বলেন প্লিজ, 1 মিনিট। আচ্ছা, আমি ঠিক সিপিবি কে মিন করে বলছি না ব্যাপারটা, কিন্তু আমি ওভারঅল বাংলাদেশের যে বাম রাজনীতির যে অবস্থা সেটা জাস্ট একটু আপনাকে বলিনি, যেটা আমি এর আগে যখন তরিক ভাই ছিল, যিনি সাবেক ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন এবং এখন কানাডায় থাকেন, সেখানে আমি আসলে বলেছিলাম, এখানেও আমি একটু উল্লেখ করি। সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে সরকার আছে সেই সরকারে কিন্তু অনেকেই বাম করেন এমন আছে। আমি 2-1 উদাহরণ দিই শুধু, মানে সরকারের ধরেন একজন বাম করেন কিনা সেভাবে বলতে পারবেন না, কিন্তু বাম মানসিকতা, যেমন ধরেন ফরিদা আপা কে বা ওনার পরিচয়টা কি। তারপর ধরেন এই যে আমাদের যে এই যে প্রেস ইনস্টিটিউটে যিনি আছেন না, ফারুক ওয়াসিফ, ওনারা সবাই আমার পরিচিত। আমি ওনাদেরকে মানে ব্যক্তিগতভাবে বলছি, শুধু একটু বেজাজ বলছি যে ওনারা কারা। এনারা তো বাম রাজনীতি, ফারুক ওয়াসিফ তো ছাত্র ফেডারেশন করে এসছেন, যদি আমি ভুল না করে থাকি। ধন্যবাদ। আপনি প্রশ্নটা খুবই চমৎকার, কিন্তু এখানে ভুল বোঝাবুঝি রয়েছে। সবাইকে আসলে বাম বলে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু পরিবারকে বলুন না, ফারুক ওয়াসিফকে বলুন না, গণঅভ্যুত্থানকে বলুন। আপনি প্রশ্নটা আপনি না হয় বলবেন। আমরা অতীতে আওয়ামী আমলে বামদের কথা তো জানি, বিরাট বড় বাম যারা আছেন আর কি, যারা এখন কেউ কেউ অবশ্য জেলেও আছেন, যেমন ধরেন রাশেদ খান মেননের কথা, হাসানুল্লাহ কিনুর কথাও আমরা জানি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই সরকার যখন ক্ষমতায় আসে না 5 তারিখ, আমি প্রথম রুবেল ভাই শুনেন, আমি প্রথম যে ব্যক্তি 5 তারিখ যখন, আমি তো দেশে ছিলাম, আমি তো রাজপথে ছিলাম, আমার মনে হলো আচ্ছা তাহলে এবার আমি রাজনীতি যদি করি, আমার রাজনৈতিক দর্শন কোন দিকে যায়। আমি বললাম আমি তো কখনো অ্যাক্টিভ রাজনীতি করিনি, কিন্তু যদি আমি রাজনীতি করতাম তাহলে বোধহয় আমি বাম রাজনীতিই করতাম। আমি কি করলাম, সবার প্রথমে যোগাযোগ করলাম মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাদের দলেরই, যিনি এখনো বোধহয় পার্মানেন্ট কমিটির মেম্বার, উনি প্রেসিডেন্ট ছিলেন। আমি ওনার সাথে যোগাযোগ করেছি, উনি আমার ফেসবুক ফ্রেন্ড দীর্ঘদিনের। আমি ওনার সাথে যোগাযোগ করে ভাবলাম যে একটু কথা বলি, একটু বোঝার চেষ্টা করি। তারপরে আমি তরিক ভাইকে, যিনি ছাত্র ইউনিয়ন ছিলেন, তার সাথে আমি এই কথাটা বললাম আমার ব্যক্তিগত কারণে, কারণ আমি এরপর যখন বামেদের, আমি কিন্তু সিপিবির কথা বলছি না, এখন আমি আবার ওভারঅল বাম দেখছি।
বামেদের কিভাবে যে এরা বামে টার্ন নিয়ে এক্সট্রিমলি, আমি তো ড্রাইভ করতে পারি, কিভাবে যে সাডেনলি ব্রেক কষে কিভাবে যে ডানে টার্ন নেয়, সেটা কিরকম এক্সট্রিম ডান ডান, সেটা আমরা আসলে বিগত সরকারের আমলেও দেখেছি, আর এই সরকারের আমলে তো আমরা দেখেই চলেছি। আমি এমন অনেক ঘটনার এখন উদাহরণ দিতে পারবো, সেটা দেখতে আমিল ভাই মানে মানে আপনার কথাগুলো বুঝতে পারছি। আপনার কাছে আসি, আমাদের ফরিদের বক্তব্য শুনে তখন একটু বলবেন। আর একটু আমি তথ্য দিই, মতিউর রহমান যিনি প্রতিনিধি সম্পাদক ভাই, বলে আপনার মিউট করতে হবে। মতিউর রহমান কিন্তু কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ছিলেন, একতা সম্পাদক ছিলেন। তো এখন অনেক বামরা আছে, মানে মানে অন্য জায়গায় গিয়ে এরা ফসে, বুঝছেন, মানে এর অবস্থা খারাপ হয়ে গেছে। তো বাংলাদেশের আনতে এই হলো অনেক ইতিহাস। আসবো আপনার কাছে। আমি বলছি, ওই যে আমেরিকান সাম্রাজ্যবাদের কথা বলছেন না, কিছু তো শুনতে পাচ্ছি না এখন। কারা বলতেছে, আমরা বলতেছি, আর কাউকে খুব একটা বেশি বলতে শোনা যাচ্ছে না, এই জন্য বললাম আর কি। এই যে ধন্যবাদ, ধন্যবাদ। আমি যাব শেখ ফরিদ ভাই। ফরিদ ভাই এই যাও তাহলে বামদেরকে প্রচন্ড ভাবে দুলাই দিচ্ছেন, চিঙ্কু বাম বলেন অনেককে। ফরিদ ভাই আপনি শুনলেন, বিশেষ করে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, রুবেল ভাই একটু কাইন্ডলি আপনার মানে ইয়েতে প্রবলেম করতেছে, একটু কাইন্ডলি যদি একটু আউট আবার ইন করেন, মনে হয় ঠিক হয়ে যেতে পারে। আপনার সাউন্ড ইয়ে করতেছে। ফরিদ ভাই একটু যদি বলেন প্লিজ। রূপক দা, আমি হচ্ছে 11টায় আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি সেই প্রোগ্রামে চলে যেতে চাচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা, আপনার 7-8 মিনিট আছে, একটু ফরিদ ভাই বক্তব্যটা শুনে একটু জানতে। আচ্ছা ফরিদ ভাই, এই যে আমি যে প্রশ্ন করতে মার্কিন চুক্তি উন্নয়ন আর দেশভিত্তিক খাত, এই বিষয়ে কি বলবেন? নয়েজ হচ্ছে, নয়েজ। ধন্যবাদ আপনাকে, আর আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। এখানে আমার শ্রদ্ধেয় কলিমুল্লাহ স্যার, আমাদের সকলের শ্রদ্ধেয় কলিমুল্লাহ স্যার আছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় হাবিব ভাই আছেন, কমরেড সাজিদুল হক রুবেল, এবং আমাদের অনেকের পছন্দের এবং জুলাই আন্দোলনের প্রিয় মুখ যতদূর আমি জানি, তিনিও আমাদের কাছে আছেন, আরেকজন ডক্টরেট। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসলে আপনি যে প্রশ্নটা করলেন বামদের নিয়ে, রুবেল ভাই চলে গেলেন, জানি না তিনি কিভাবে আমার বক্তব্য নেবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ভালো হয় আর কি। কারণ হলো যে আমি আসলে আলোচনা করতে চেয়েছিলাম আজকের মূল বিষয় নিয়ে, কিন্তু এর মধ্যে এই আলোচনাটা চলে আসলো। আপনার আজকে যে আলোচনার বিষয়, সেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, যে মার্কিন চুক্তিতে দেশ বিক্রি হলো কিনা। আমি এটাকে 1 মিনিট একটু বলি না, এটা দেশ বিক্রি না, দেশ ধ্বংস। দেশ বিক্রি করলেও আবার ফেরত আনা যাইতে পারে, দাম দিয়ে আবার ফেরত আনতে পারবো। মনে করেন যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এরা আওয়ামী লীগ এরা বিক্রি করে দিয়েছিল, সেটা আমাদের নেতারা পরপর একবার এরশাদ, একবার বিএনপি, আরেকবার পরে আবার বিএনপি, আবার এখন তত্ত্বাবধায়ক সরকার, আবার এখন ইন্টারভিউ করে এরা ফিরিয়ে আনছে। আমরা দেখলাম কত টাকা দিয়ে কিভাবে ফেরত আনলাম আমরা জানি না। তো তাই আমি আমেরিকার কাছে যদি বিক্রি করে থাকে ওরকম করবো, তাহলে ফেরত আনা যাবে। কিন্তু বিক্রি করলে ফেরত আনা যাবে, সেটা যেভাবে হোক যে যুক্তিতে আসে। কিন্তু ধ্বংস করে দিলে তো আপনি ফেরত আনতে পারবেন না। ধ্বংস করে দিলে আবার সৃষ্টি করতে হবে। অবশ্য আমি যদি সেই প্রখ্যাত আপনার ফার্সির যে কবি, তাকে যদি উদাহরণ দেই, যে হার চিজ পয়দা হতা হয় হার কারবালাকে বাদ, তাহলে ঠিক আছে, দেশটা ধ্বংস হোক। ধ্বংসের ভিতরে কারবালা, এখানে সেই মানে আরবের কারবালা নাই, কারবালা মানে ধ্বংস, ডিস্ট্রয়। তো এই ডিস্ট্রয়ের ভিতর থেকে যদি নতুন করে বাংলাদেশ গজে ওঠে, তাহলে এই ডিস্ট্রয়কে আমি ওয়েলকাম জানাবো। কারণ আমি চাই নতুন করে সৃষ্টি হোক বাংলাদেশ। কিন্তু সেই ডিস্ট্রয় তো আমি দেখতেছি না। আমি দেখতেছি দেশটাকে মৃত্যুর মুখে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা যে যাই বলেন, আমরা 1 বছরে আমি অনেক যারা আমি জুলাই আন্দোলনের সমর্থক ছিলাম না, আমি স্পষ্টভাবে বলি, কিন্তু যারা এখন জুলাই আন্দোলনের সমর্থক ছিলেন, তাদের সাথে আমার আলোচনা হয়, তারা অনেকে আশাহত এবং চরম আশাহত হয়েছেন। এবং একটু আগেও আমাদের বাম রাজনীতির একজন রুবেল ভাই, আমাদের সাধারণ রুবেল ভাই বললেন যে 5 তারিখের পরে তাদের বদলে যেতে পারে। স্বাভাবিক, কারণ তারা আন্দোলনে, এমনকি আমাদের এই ডক্টর আমিনুল ইসলাম তিনিও বললেন যে তিনিও আশাহত, এটা তার বক্তব্য স্পষ্ট হয়ে গেল। এবার সেই বামপন্থীদের যোগ বিয়োগের মাধ্যমে আমি এখন রবি সাজিদুল হক সমালোচনা করবো, আমিনুল হক সাহেব। প্রথমত ডক্টর বললেন যে সকল বামপন্থী নাই, আমরা সাকিব, এই বাংলাদেশ জানে যে জুনায়েদ সাকিব বামপন্থী, কিন্তু আসলে তিনি বামপন্থী নন। এটা আমাদের বামপন্থীরা, এটা আপনার দোষ দিব না আমি। তো আপনার একটা কথা আমার ভালো লাগছে, যে আপনি যদি রাজনীতি করতেন তাহলে বাম রাজনীতি করতেন, শুনে ভালো লাগলো। যাই হোক, তো এই যে বাম রাজনীতির কথা বলা হয়, বামপন্থীরাও মনে করে যে জুনায়েদ সাকিব বামপন্থী ছিলেন, কিন্তু আমি তাকে শুরু থেকেই চিনি, তিনি বামপন্থী ছিলেন না। তিনি বামে টার্নে, বামে সিগন্যাল দিয়ে, ইন্ডিকেটর বামে দিয়ে তিনি ডাইনে চলে যাওয়া লোক, এবং যাবেন, এটা আমি বারবার বলে আসছিলাম। এটা আমি কয়েকজন কম, আমি শুধু রুবেল ভাইকে বলি না, এছাড়া প্রায় 10-12 জনকে আমি বলেছি, উনি কিন্তু ডাইনে টার্ন নেবেন খুব শীঘ্রই। যেমন আমি ভারতের সেই এখন কংগ্রেসে চলে যাওয়া, এই যে আপনার
কমরেড, বিখ্যাত কমরেড, আরে ভুলে গেলাম নাম, এখন ভুলে গেলাম, কমরেড চলে গেছে, কমরেড কালাইলা চলে যাবে, আমি নামটা বলে দেই। আমি আমার প্রিয় কমরেড মাসুম ভাইকে যুবদলের সভাপতি বলেছিলাম খুব জলদি কিন্তু ইনি চলে যাবে, কারণ অতি বিপ্লবী কিন্তু ভাগে। যেমন এই যে কয়দিন আগে হাতি ওই যে ইনকালাব মঞ্চে খুব চিৎকার চেঁচামেচি করলো, দুষ্ট লোকেরা বলতেছে তিনি ভেগে চলে গেছেন, তিনি চলে গেছেন গত 24 ঘন্টাকে, দেশ ছেড়েছেন। অতি বিপ্লবীদের আমি সন্দেহ করি, এটা আমি শিখেছি রাজনীতি, সব রাজনীতি সিনিয়র রাজনীতিকদের কাছ থেকে। যাই হোক, তো যেটা আপনি বললেন বামপন্থীরা এখানে যে কে যে বাম, এটাই এখন $1 মিলিয়ন কোশ্চেন। আমি জাসদীদের যখন জাসদপন্থীদের বলি ভাই সিপিবিরা তো বাম, তারা বলে না এরা বাম না। যখন সিপিবি কে বলি জাসদেরা বাম, বলে না জাসদ বাসদ বাম না। এই যে একটা কলহ, এই কলহের কারণে কে যে বাম কে যে বাম না, আর কে যে শুধু বাম না, ইসলামপন্থীদের এই সমস্যা আছে। এরা কে যে ইসলামপন্থী কে যে ইসলামপন্থী না। আজকে কিছুদিন আগে ছিল আওয়ামী লীগ কাফের, এখন বিএনপি কে মোটামুটি কাফের খাতে নিয়ে যেতেছে। আমি ওইটা আমার চেয়ে ভালো জানেন আমাদের প্রিয় হাবিব ভাই। মানে এরকম কখন যে কি যায়, চরমনে সারা জীবন বলে আসলো জামাতে ইসলাম কোনো দলই না, কাফের দল, এখন তার সাথে ঐক্যবদ্ধ হয়েছে। আপনি দেখেন বাংলাদেশটা একটু বিচিত্র একটা দেশের মধ্যে, আপনারা সবই জানেন। আমি খুব আমার কাছে খুব খারাপ লাগতেছে যে আমি অত্যন্ত অভিজ্ঞ লোকদের সামনে, আপনারা সবাই আমার চেয়ে বেশি জানেন, তারপরে বলতে হচ্ছে আমাকে, বাংলাদেশে 39টা হচ্ছে ইসলামী দল, 39টা, 39+। আর আরো দুর্ভাগ্যের ব্যাপার 29+ আমাদের বাম দল বাংলাদেশে। মানে আমাদের বলতে আমি সবাইকে আমাদের বললাম, বাম দল আমাদের বললাম, যেহেতু আমাদের বাংলাদেশ ইসলামী দল বললাম। চিন্তা করে দেখেন 39টা হচ্ছে ইসলামী দল আর 29টা হচ্ছে বাম দল। আমাদের এই যে আমি ডক্টর সাহেব বললেন যে বাম দল কে বা কে না, আমি দুই মানে দলের সংখ্যা, মানে সভাপতি সেক্রেটারি আছে আর কেউ নাই, এই লোকেরা বাম দল বলে। তো এই যে বাম দল, এটা নিয়ে খুবই সমস্যা আছে আমরা। আমি বিশ্বাস করি যে বাম দল যদি জনগণের পক্ষে যেভাবে তারা কথা বলে, এটা যদি শুধু বাংলাদেশ না, ভারত পাকিস্তান সব জায়গায় কথা বলতেছি, যদি সঠিকভাবে কথা বলতে পারতো, আজকে এই উপমহাদেশ বামদের হাতে থাকতো বলে আমি বিশ্বাস করি। কিন্তু তারা সঠিক জায়গায় ছিলেন না। আমি বললাম তো, বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে 29টা বাম দল, ক্যান ইউ ইমাজিন? এটা ভাবা যায়? আমি অবাক হয়ে যাই, এর নামই মুখস্থ করা যায় না। তো ইসলামী দলের সংখ্যাও তাই, কিন্তু এরা একবার এক হয়, একবার ভাঙে, আবার এক হয়। তার কারণেই কিন্তু আজকে আমাদের দেশে এত বিশৃঙ্খল পরিস্থিতি। শেখ ফরিদ ভাই, না এটা তো জি, এটা যিনি বলেছেন তিনি ভাববাদী মানুষ। বামপন্থীদের এত বস্তুবাদী, তারা যত মত তত পথে থাকার তো কথা না। বামপন্থী এবং ইসলামপন্থীর কারোরই যত মত তত পথে থাকার সুযোগ নাই। আর ইসলামপন্থী একেবারে ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যেতে হবে। ওই সকালবেলা পাংখামার গায়ে ভোট, বিকালবেলা নীতিমার গায়ে ভোট দিতে ব্যস্ত। আমার যখন এই দুই দল মাইর খায় তখন বিএনপি করলে যায় উঠবে, তখন বলবে ধানের শীষে ভোট দিলে ব্যস্ত। আমার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন বলবো নৌকা আমার খাইলো, নবীর কোরআন শরীফে আছে নৌকা। এইভাবে না ইসলাম হবে, এইভাবে না সমাজতন্ত্র হবে। তবে আবার এটাও বলতেছি না যে বিএনপি আওয়ামী লীগ যা শুরু করেছে তাতে বাংলাদেশের গণতন্ত্র হবে, তাও আমি আশা করতে পারতেছি না। খুব আশা ছিল। একটু জাস্ট অ্যাড করি, এবার মধ্যপন্থী সব নিয়ে বলেন, মধ্যপন্থী থেকে মনে হয় এরা আরো বড় দান করতে। মানে আপনি তো আমাকে আরো পেছে ফেলে দিলেন, আমি কথা শুনতে এসেছি। আপনি যে কথাটা এখন বললেন এটা নিয়ে গবেষণা করতে হবে যথারীতি, আসলে মধ্যপন্থী বোধ কিছু আছে কিনা, যেখানে বামই নাই ডান নাই, আলট্রা বাম। আপনি দেখেন আলট্রা বাম বদরুদ্দিন উমর স্যারকে দেখতে গেলেন, আলট্রা ডান জামাতের ইসলামকে একই ব্যক্তি দেখতে গেলেন। মানে তেলে আর জলে, অথবা যদি বলি ঘিয়ের দাম আর তেলের দাম সমান, অথবা তেলে জলে কেমনে মিশা, আমি একটু বুঝতে পারতেছি না। আমি খুবই দুঃখিত। আমি আপনারা সবাই ডক্টরেট, এখানে আপনাদের সামনে এর গবেষণা বিষয় আপনারা বলেন, আমরা শুনি, জাতি শুনুক। আপনাদের কথাগুলো নিয়ে আমি সাধারণ জনগণের কাছে পৌঁছে দেবো। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ ফরিদ ভাই। রূপকদা, আমাকে বিদায় নিতে হচ্ছে। ওকে ফরিদ ভাই, আপনি কিছু বলবেন? হ্যাঁ, বিদায় নিতে হচ্ছে। তবে আমার ফরিদ ভাইয়ের আলোচনা বা আমির ভাইয়ের আলোচনা থেকে আমি তাদের যে সমালোচনা, সেই সমালোচনাটাকে আমরা গ্রহণ করছি। তো গ্রহণ করার মধ্য দিয়ে একটা জিনিস বুঝতে হবে যে হচ্ছে যে বিভ্রান্তি থাকবে, বিভেদ থাকবে, বিচ্ছেদ থাকবে। তবে শ্রেণীর দিকে তাকিয়ে কৃষক মেহনতি মানুষের, শ্রমিক মেহনতি মানুষের দিকে তাকিয়ে হচ্ছে বাংলাদেশের কমিউনিস্টরা লড়াই করছে আর কি। এবং মূলধারার বাম আমরাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আমাদের থেকে চীনাপন্থীরা বেরিয়ে গেছে এবং তারা নানান রকম ভাবে নানান দিকে টার্ন নিয়েছে, কখনো আলট্রা, কখনো তারা হচ্ছে ডান দিকে, এমনকি মৌলবাদের দিকে টার্ন নিয়েছে। তো সেই ক্ষেত্রে একটু বাংলাদেশের রাজনীতির বামধারা রাজনীতিকে আরেকটু মনে হয় হচ্ছে নির্মোহভাবে আপনাদের পর্যবেক্ষণ করতে হবে, এবং সেই পর্যবেক্ষণের মধ্য দিয়েই দেখা যাবে। তারপরও সময় বলে দিবে যে হচ্ছে বাংলাদেশ কি হচ্ছে একটা আধুনিক বাংলাদেশ হবে, একটা প্রগতিশীল বাংলাদেশ হবে, নাকি বাংলাদেশ হচ্ছে গিয়ে আমাদের ফরিদ ভাই যেটা বলছেন ধ্বংসের বাংলাদেশ। যদি বাংলাদেশে মৌলবাদের উত্থান এভাবে চলতে থাকে, এইভাবে যদি দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলরা শক্তিশালী হতেই থাকে, আর এন্টারিম সরকার যদি তাদেরকে রসদ যোগাইতে থাকে,
তাহলে কিন্তু এবং সময় মতো যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় ন্যূনতম সংস্কারের মাধ্যমে, তাহলে কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ ধ্বংসের মুখে যাবে। সত্যি সত্যি বাংলাদেশ দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের একদম হচ্ছে গিয়ে সরকারের আমরা দেখব যে তারা চলে এসছে, এবং সেই ভয়ঙ্কর বাংলাদেশ যাতে না হয়, আমাদের বাংলাদেশ যেন 71-এর বাংলাদেশ, আমাদের বাংলাদেশ যেন গণমানুষের বাংলাদেশ থাকে, প্রগতির বাংলাদেশ থাকে, সেই লড়াই কমিউনিস্ট পার্টি থাকবে এবং আপনারা সবাই থাকবেন। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, বিদায় নিচ্ছি। জি, ধন্যবাদ। স্যার একটা ওনাকে জি স্যার জি 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 স্যার বলেন বলেন। আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে আমার মনে হচ্ছে বামেদের চাইতেও বিএনপি কে সবচেয়ে বেশি প্রগতিশীল মনে হচ্ছে। এবং আমি নিজেকে মধ্যপন্থী দাবি করা একজন মানুষ যে বামে কিছুটা ঘেঁষা, আমি ওনার কাছে জানতে চাই যে আমি কিছু প্রশ্ন করেছিলাম কলিমুল্লাহ স্যার একটা টক শো আছে, একটু উনি বলে চলে গেলে আপনার কাছে আসবো। কলিমুল্লাহ স্যার, আপনি বলতেছিলেন বাংলাদেশটা যেদিকে যাচ্ছে, বাংলাদেশের গেজু দেওয়ার সম্ভাবনার দিকে যাচ্ছে। স্যার যে একটু বলেন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাংলাদেশটা কি মানে আমেরিকার প্রেসক্রিপশনে চলবে এখন থেকে, কি বলবেন আপনি? স্যার শুনতে পাচ্ছেন? কলিমুল্লাহ স্যার শুনতে পাচ্ছেন? ডক্টর আমিনুল ইসলাম, আপনি একটু বলেন প্লিজ, যে বিষয়গুলো বলতে চাচ্ছেন একটু আনমিউট করে প্লিজ। আমি জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে একটু জানতে চাই, আমি 1 মিনিটই সময় নিব। সেটা হচ্ছে আমি এর আগেই প্রশ্ন করে রেখেছিলাম, তারপর আমরা এতক্ষণ বাম রাজনীতি নিয়ে আলোচনা করেছি, তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই বামেরা আসলে বামের কথা বলে যেভাবে এক্সট্রিম রাইটে টার্ন করে, এদেরকে বিশ্বাস করা আসলে অন্তত আমার মতো মানুষ, আমার কাছে মনে হয় যে না, এদেরকে আমার পক্ষে আর বিশ্বাস করা সম্ভব না। এবং আমি এখন এই মুহূর্তে যা দেখি সেখানে আমার মনে হচ্ছে যে বিএনপি কে আমার মনে হচ্ছে অন্যান্য দলগুলোর চাইতে অনেক বেশি প্রগতিশীল এবং কিছুটা হলেও বিশ্বাসযোগ্য। কিন্তু আমি যেটা ওনার কাছ থেকে জানতে চাই, আমাদের মতো যারা মানুষ আছে, যারা হচ্ছে কিছুটা হলেও মধ্যপন্থী কিন্তু বামে ঘেঁষা, ধরেন যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে সেন্ট্রাল লেফট, ঠিক আছে, কেউ থাকতে পারে সেন্ট্রাল রাইট, কেউ থাকতে পারে সেন্ট্রাল লেফট, আমি আমাকে সেন্ট্রাল লেফট মনে করি। এখন আমার মতো মানুষগুলো বিএনপি কে যে বিশ্বাস করবে, বিএনপির উপর আস্থা যে রাখবে, সেটা কেন রাখবে? বিএনপি কেন আমাদেরকে জানালো না যে এই যে ডিসেম্বরে ইলেকশনের কথা বলে, কাট আউট করার কথা বলে, তারপর ফেব্রুয়ারিতে কেন তারা রাজি হলো? এবং আমরা এখন যা দেখতে পাচ্ছি, এই যে একটা উগ্রপন্থা যেটা আমরা দেখতে পাচ্ছি, সে জায়গাটায় যত দ্রুত নির্বাচন হওয়ার দরকার ছিল ততই তো ভালো ছিল। কেন বিএনপি সে জায়গাটায় পেছালো এবং কেন আমাদেরকে জানালো না? আমাদের কি এটা জানার কোনো রাইট নাই? আমরা কি জানবো না ওইখানে ওই মিটিং এ কি হয়েছিল? আমরা এটা জানতে চাই। তাহলে আমরাও তো মানে দেশে তো লাখ লাখ কোটি কোটি ভোটার আছে, তারা এটা জানতে চাই। দয়া করে একটু আমাদেরকে একটু জানান যে আপনারা যদি সেটা কেন আপনারা এখন বলবেন। আমি একটু বলি, হাবিব ভাই ওনার বক্তব্য শুনে আপনার প্রশ্নের উত্তর দিবেন। আপনার কিছু বক্তব্য, আপনার কাছে দর্শকদের প্রশ্ন আছে, বিশেষ করে যেভাবে চাঁদাবাজি বা যেভাবে মানে সন্ত্রাস চলছে, এই বিষয়গুলার প্রতিকার করার জন্য সরকারের কি করণীয়, কি করা উচিত বলে মনে করেন? একটু আনমিউট করে প্লিজ। আমাকে জিজ্ঞেস করছেন? জি জি জি, আপনাকে না, আমার তো সরকারের তো কিছু করণীয় নাই। এটা তো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হচ্ছে, এই সরকারের কিছু করণীয় নাই। এই সরকারকে মানে এই সরকার যত দ্রুত যাবে ততই ভালো। এটা তো সবাই রাষ্ট্রের অংশ, এটা রাষ্ট্র করতেছে এই চাঁদাবাজি, তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। এই প্রশ্নের কোনো উত্তর নাই। সরকারের কোনো কিছু করণীয় নাই, সরকারই মব করে এই চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে। দুঃখিত। জি জি জি, আপনার নামে অসিরে কলিমুল্লাহ স্যারের মতো দুদকের মামলা এসে ছাড়ছে। আমরা এখন হাবিব ভাইয়ের কথা শুনবো। ধন্যবাদ। জি জি, হাবিব ভাই একটু আনমিউট করুন প্লিজ। হাবিব ভাই, ডক্টর আমিনুল ইসলামের প্রশ্ন রেখেছেন, জনগণের প্রশ্ন যে এই যে নির্বাচন 2 মাস পিছিয়ে দেওয়া হলো, এতে করে বাংলাদেশের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আর ডক্টর আমিনুল ইসলাম একটা প্রশ্ন আছে, আপনি শুনছেন অবশ্যই, এই বিষয়ে একটু বলেন প্লিজ। আবার ফিরে আসলাম জানাজা শেষে, যে কারণে মাঝখানে আমি কিছু কথা শুনতে পাইনি, তবে যেটুকু শুনেছি সবাই খুব সুন্দর আলোচনা করছেন, একদম যুক্তিপূর্ণ আলোচনা। আর আমি আসামের কাঠগড়ায় যে বিএনপি কেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে চলে গেল, কোন ভরসায়, কোন বিশ্বাসে? তাহলে বিএনপি কে আমরা বিশ্বাস করবো কিভাবে? হ্যাঁ, আমাদের ঘোষণা ছিল ডিসেম্বরে, বর্তমান সেনাপ্রধানও ঘোষণা করে দিয়েছিলেন ডিসেম্বরে। তারপরে যখন আমাদের নেতার সঙ্গে তারেক রহমানের সঙ্গে যখন প্রধান উপদেষ্টা দেখা করলেন, দেখা করার পরে কথাটা বলার মধ্য দিয়ে, যেহেতু তার ঘোষণা ছিল এপ্রিল,
এবং জামাত আরো সংগঠন কিছু তারা এপ্রিলে চাচ্ছিল, এবং তারা তাদের সরকারের নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচনই হবে না, এবং এনসিপি তারা সমস্ত সংস্কার এবং বিচার কাজের সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন করতে দিবে না। গণপরিষদ নির্বাচন আগেও তারা নির্বাচন করতে দিবে না। আবার কিছু কিছু দল এখন শুরু করেছে পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দেবে। কারা বলছে? পীর মুসলমানের পীর, স্বাধীনতা বিরোধী একটা সংগঠন। তো এখন এর মধ্য দিয়ে আমরা যেহেতু বিএনপি বড় দল, দায়িত্বশীল দল, আমরা অনেকবার রাষ্ট্রক্ষমতা ছিলাম, এখন আমরা যদি জিদ ধরি ডিসেম্বরে নির্বাচন হতেই হবে। হ্যাঁ, আমরা আলটিমেটাম একটা দিয়েছিলাম, ডিসেম্বর ভিতরে নির্বাচন হতে হবে। কেন? এপ্রিলে যেন না যায়। এপ্রিলে গেলে নির্বাচনটা আসলেই হবে না, কারণ তখন পরীক্ষা, তারপর রোজা, তারপরে ঝড় বৃষ্টি, মানে এই সরকার নির্বাচন করতে পারবে না, মানে 26 সালে আর নির্বাচন হবে না। যে কারণে আমাদের আলটিমেটাম ওরকম ছিল। পরবর্তী সময় যখন প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেবের, তখন মাঝামাঝি একটা জায়গায় এসেছে। প্রথমে শুনলাম 10ই ফেব্রুয়ারি, পরে শুনলাম 12ই ফেব্রুয়ারি। তার মানে ডিসেম্বরে যদি লাস্টের নির্বাচন হতে যায়, গতবার 29শে ডিসেম্বর হয়েছিল, ওরকম ধরলে 1 মাস কয়েকদিনের ব্যবধান। যে 1 মাস কয়েকদিন ব্যবধানের জন্য আমরা, আমাদের নেতা এটা বড় ধরনের জিদ যুদ্ধ জানবেন। আমরা চাচ্ছি নির্বাচনটা একটা হোক। সেই নির্বাচন সুষ্ঠু করার জন্য, হওয়ার জন্য আমরা কিন্তু অনেক ছাড় দিচ্ছি। 826টি প্রস্তাবনা এসেছে বিভিন্ন দল থেকে, সমস্ত দল থেকে। তার ভিতরে বিএনপি সবগুলির সাথে সম্মত হয়েছে মাত্র 51টা বাদে। বিএনপির মতো দল এতগুলি প্রস্তাবনার সাথে একমত হওয়া খুব কঠিন। তাও দেশের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিএনপি কিন্তু মেনে নিয়েছে। বিএনপির সঙ্গে যে সমস্ত আচরণ করে, এবং ওই সমস্ত যখন আপনার কমিশন মিটিং এ যায়, পাশাপাশি তখন এনসিপি বসে, যারা এখনো রেজিস্ট্রেশন পায়নি, যে দল এখন নিবন্ধিত না, সরকার তাদেরকে তাদের পাশে বসানোর জন্য ব্যবস্থা করে দেয়, অসম্মান করার জন্য করে। তারপরেও আমরা ধৈর্য ধরছি যে না, ঠিক আছে, তারপরেও একটা নির্বাচন হোক, আলোচনা হোক, ঐক্যমত হোক। আমাদের সাথে এই যে বিভিন্ন টক শোতে যখন আমরা যাই, আমাদের সাথে এদেরকে বসিয়ে দিত, আমরা প্রতিবাদ করেছি। এখন আমি এখন আর কোনো আপনার এই আমাদের বাংলাদেশের যে ইলেকট্রনিক্স মিডিয়া আছে, আগেই বলে দিই, তাই আমি কিন্তু এনসিপির সাথে যাবো না। তারপর 2 দিন আমি গিয়েছিলাম, একদিন সাইফুল সাগরের ফেস দ্য পিপল, আর একদিন ওই জন্য সাইফুল সাগরের ফেস দ্য পিপলে। এরা এমন আচরণ করে, ওদের সাথে দূর থেকে কথা বলে একরকম, কাছে বসে যদি স্টুডিওতে বসে কথা বলা যায়, সে বানাও যায় না, কিছু বলাও যায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, তাদের ক্ষমতা, তাদের মানে আচরণ এমন করে যেখানে থাকাই সম্ভব হয় না। আমি উঠে আসছিলাম সেদিন। সাইফুল সাগরের একটা অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান, গত কয়েকদিন আগে বাংলাদেশের একটা ইনস্টিটিউট করেছে, সেখানে আমাদেরকে ডেকেছিল। একটা মেজর ছিলেন অবসরপ্রাপ্ত, আর এখানে ওরা যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল, তাদের কথা বলতে আমরা তো ক্ষমতায় যাব। যেমন ওই যারা পাটোয়ারি 300 সিটের ভিতরে আইএফএস সিটই তারা পাবে, যখন 400 সিট হওয়ার কথা সম্ভাবনা 300 সিট তারা পাবে। এদের কথাই হলো, যারা এখনো রেজিস্ট্রেশন হয়নি, যারা এখন নির্বাচনের মধ্যে নিবন্ধিত না, এরা বলে যে আমরা 300 সিট পাবো, 80 সিট পাবো। হ্যাঁ, আর বিএনপি খুব বেশি হলে 100, আবার 250 সিট ওরা পারে, 100 আমরা পাই কি বছরে। এগুলি আমরা সহ্য করতে, আমরা যেতে চাই না কোনো কারণে, যদি আমাদের সামনে পড়ে যায়। সেই কারণে বিএনপিকে অবিশ্বাস করার কিছু নাই। বিএনপি যেহেতু একটা দায়িত্বশীল দল, সেই কারণে বিএনপিকে অনেক কিছু সবার মতো হতে হবে না। যেমন আপনি দেখেন, কথা উঠছিল ওখানে ওই শোতে, রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রে তারা জিদ ধরল। রাষ্ট্রপতিকে অপসারণ করতেই হবে। যদি বিএনপি রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে যদি বাধা দেয় বা সম্মত না হয়, তাহলে সারা বাংলাদেশের মানুষকে বললো বিএনপিকে বয়কট করবে। এবং রিজওয়ানা হাসান বলল, আমরা যে দাবি করি সেই দাবি আর বাস্তবায়ন করেই ছাড়ি। তখন আমার শো ছিল আপনার চ্যানেল আয়, আমি আর আমাদের কবি আব্দুল্লাহ শিকদার। আমি বললাম যে তোমরা কারা, তোমরা বিএনপিকে ধমক দাও, বিএনপি তোমাদের ধার ধারে। 2024 সালে তো নির্বাচন হতো, বিএনপি জোর 250-এর বেশি আসন তারাই পেত। তোমরা সেখানে কোথায় থাকতে, কি ছিল তোমাদের?
বিএনপিকে তোমরা ধমক দাও, হতেই হবে। পরিষ্কার করে বলছে রাষ্ট্রপতি সাংবিধানিক কোড, এই রাষ্ট্রপতির অধীনেই তোমরা আমাদের প্রধান উপদেষ্টা শপথ নিয়েছেন, উপদেষ্টা শপথ নিয়েছেন। তাহলে রাষ্ট্রপতি যদি এখন কুত্তা বিড়াল হয়, এখন তাকে যদি অপসারণ করার ক্ষেত্রে তোমাদের জিত থেকেই থাকে, আমরা বলবো হ্যাঁ রাষ্ট্রপতি অপসারণ করা যাবে, তবে সব দল পৌঁছতে হবে। যেমন আমি বললাম 90 সালে আমি দুতালি করেছিলাম বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে, যে প্রধান সরকারের প্রধান কি হবেন, রাষ্ট্রপতি কি হবে, তখন কেউ দায়িত্ব নিতে চায় না। শেখ হাসিনার ইচ্ছা ছিল আপনার ডক্টর একে খন্দকারকে করার। আমি বলেছিলাম যে এখন এরশাদের মন্ত্রী ছিল, তারা করা যাবে না। তখন যখন সিদ্ধান্ত হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের, তখন আমি বললাম এখন কি সিদ্ধান্ত? উনি আমাকে ম্যাডাম কি বলেন, ম্যাডামকে ফোন করলাম, ম্যাডাম বলে হাসিনা কি বলে, তাহলে উনি রাজি, তাহলে আমিও রাজি। তখন দুতালি করলাম। তারপর 3 জোট মহিউদ্দিন বাকশাল নেতা মহিউদ্দিন ভাইয়ের বাসা ধানমন্ডি নিজের পাশ ছিল, আমরা ওখানে সব সদস্য ছাত্র আমরা ওখানে বসেছিলাম, মানে গিয়ে বললাম আমরা তাদের সিদ্ধান্ত নেন, তার 9 ডিভিডেন্ডের মুক্ত। তো সেদিন আমার ওখানে লম্বা হয়ে যাবে, যেতে চাচ্ছি না। শেখ হাসিনাকে বলা হলো, ডাক্তার করিম বললো হাবিব আছে পাশে, তো হ্যাঁ আছে। হাবিব থাকে মনে করে দেখেন যে বিবিসির সংবাদে কিন্তু শেষের দিকে গিয়ে, আগে বলে নাই, প্রধান খবরে বলে নাই, মাঝখানে বলে, শেষে বললো এইমাত্র সংবাদ পাওয়া গেছে বাংলাদেশের 3 জোট রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতিকে মনোনয়ন মেনে নিতে সম্মত হয়েছে। প্রধান খবরে বললো। আমি বললাম সেদিন রাষ্ট্রপতি রাজি হয়েছিলেন, একটা শর্ত দিয়েছিলেন যে আমি রাষ্ট্রপতি হতে রাজি আছি, তবে আমাকে আবার প্রধান বিচারপতির পদে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। সেদিন 3 জোট সম্মত হয়েছিল বলেই পৃথিবীতে কোনো দিন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, দেশের রাষ্ট্রপতি আবার ফিরে গিয়ে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবে, পৃথিবীতে নেই। সেদিন কেন সম্ভব হয়েছিল? সমস্ত রাজনৈতিক দলগুলি আমরা ঐক্যবদ্ধ ভাবেই সেদিন দেশ জাতির স্বার্থে আমরা সেদিন মেনে নিয়েছিলাম। তাই এখনো সব দল মিলে যদি রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেই, তাহলেই রাষ্ট্রপতি অপসারিত হবে, তার আগে না। হঠাৎ করে কেন প্রশ্নটা আসলো? মতিউর রহমান কথা এখানে আলোচিত হয়েছে, উনি সামরিক শাসন আনার ক্ষেত্রে ওনার খুব ইচ্ছা বা আগ্রহী থাকেন। উনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছেন সাংবাদিক হিসাবে, রাষ্ট্রপতি প্রথম দেন নাই দেখা, পরবর্তী সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। উনি গিয়েছেন সৌজন্য সাক্ষাৎ করতে, সেখানে গিয়ে রাষ্ট্রপতি আলাপ আলোচনার পরে বলেছেন আমি একটা বই লিখবো, আমার ইনফরমেশন কিছু দরকার। তিনি বলেন কি, বললেন প্রধানমন্ত্রী পদত্যাগের মধ্যে কি লেখা ছিল। তখন রাষ্ট্রপতি বলেছিলেন আমার কাছে দালিলিক কোনো প্রমাণ নেই, এই লাইনটা উনি বলে আমার কাছে দালিলিক কোনো প্রমাণ নেই। এই কথাটা মতিউর রহমান কয়েকদিন পরে বললেন, রাষ্ট্রপতিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, রাষ্ট্রপতি বলেছেন দালিলিক কোনো প্রমাণ নেই, তার মানে এই রাষ্ট্রপতি এখনো মনে করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী। বাস্তবতা এই, শেখ হাসিনা তো পদত্যাগ করেননি, পদত্যাগ পত্র পাবে কোথায়, তার ভিতরে কি লেখা আছে তাই উনি জানবেন কোথায়? সেদিন রাষ্ট্রপতি দেশ জাতির স্বার্থে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই সেদিন 3 বাহিনী প্রধানকে উনি পিছনে নিয়ে তাদেরকে দাঁড় করে রেখে জাতির সামনে জাতিকে বাঁচানোর জন্য, যেটা সত্য না, যেটা ঘটনা ঘটেনি, সেটা নিজ দায়িত্বে উনি সেদিন জাতিকে রক্ষা করার জন্যই ওই কথাটা বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন নিশ্চিত, আমি জানি, ওনার পদত্যাগ আমার কাছে আছে। আদৌ শেখ হাসিনার পদত্যাগ তার কাছে ছিল না, উনি পদত্যাগ করেননি। এইরকম একটা মানুষকে নিয়ে এখন নতুন করে আপনার এই খেলা শুরু করলেন কোন কারণে? অতএব এটা হবে না। এইভাবে বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আমার কথা খুব পরিষ্কার, যে যেদিকটাই যেতে চান না, একটা নির্বাচন ছাড়া দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়ার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তাই নানান কথা নানানজন বলবে, দিন শেষে নির্বাচন করতে হবে। দেখেন বাস্তবতা হলো তাই যে ডক্টর ইউনূস সাহেব সমাদৃত, তারা পৃথিবীতে সমাদৃত, কিন্তু এত ইনভেস্টার আসলো, এতগুলি দেশ আসলো, একটাও কিন্তু এ পর্যন্ত ইনভেস্ট করেনি। তার কারণ অস্থির সরকার, অনির্দিষ্ট সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তার সময়ে কোনো সরকার 5 টাকা ইনভেস্ট এখানে করবে না। তাহলে উইদাউট এন ইনভেস্টমেন্ট দেশটার সামনে এগিয়ে যেতে পারে না। তাই নির্বাচন একটা দরকার। কিছু কিছু রাজনৈতিক দল, কিছু কিছু সাংবাদিক, কিছু কিছু আমলা, অনেক সিনিয়র সাংবাদিক দেখছি কিসে নির্বাচন, মাজার কি আছে, মাজার কি মাজার, ফরাদ মাজার, খুব মজা পাচ্ছে, করতে গেছেন ওনার বউ চাইতো উপদেশটা, খুব মজা পাচ্ছে। কিসের নির্বাচন? নির্বাচন কোনো দরকার নাই। একবারও ভাবেন নাই যে পৃথিবীতে কোনো দেশ নির্বাচন ছাড়া চলে না। সে কমিউনিস্ট পার্টি হোক, যে পার্টি হোক, তারাও তাদের নেতৃত্বে পরিবর্তন করে।
রাশিয়াতে নির্বাচন হয়, হয়তো একতরফা হয়। হয়। এই যে কিছু কিছু অতিরিক্ত বুদ্ধিজীবী যারা, তাদের বুদ্ধি এখন আরো বেশি হয়ে গেছে, মানে উতলে পড়ে না, দুধ জাল দিলে উতলে পড়ে যায়, দুধ কিন্তু ওইটুকু, জি জি কিন্তু বেশি জাল দিলে অনেক হয়ে যায়। এই বুদ্ধিজীবীদের পড়ে বুদ্ধি যায়। নিয়ে ওই রকম উতলায় পড়তেছে। অনেকেই বলে যে নির্বাচন কোনো দরকার না, 10 বছর থাক, 15 বছর থাক, আজীবন থাক, একবার ভাবে না এই নির্বাচন ছাড়া একটা দেশ চলে না। তাই আজকে আমার মোট কথা হলো এই, আমি চাই এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা আসবে। আজকে এনসিপি যেভাবে তাদের দুর্নীতি ধরা পড়ছে, আমি ওই দিন সামনাসামনি বললাম, তোমাদের জন্মই তো দুর্নীতি দিয়ে, তোমাদের জন্মই তো চাঁদা দিয়ে, তো টাকা পয়সা কথা বলো তো, কোথায় তোমরা টাকা পয়সা বলো, একটা কথা তোমাকে বলো, বলতে পারো, উত্তর দিতে পারে না। যে তোমাদের যে তারা 2টা ফ্লোর নিয়েছে রূপান্তরকে ভাড়া দেয়, এই যে তোমার গাড়ির বহন নিয়ে যাও, আমরা এতদিন আমরা রাজনীতি করে আসছি, আমরা কোটি টাকা তোমার গাড়ি উঠতে পারি না, দেখি টাকায় থাকে উঠতে পারি নাই, আর ওদের বাড়ির সামনে লাইন ধরে কোটিপতি, মানে কোটি কোটি আমার গাড়ি, ওনারা উঠে গেছে। ওরা আমি তো বলি কি করে, থাকতো ম্যাচে, চলতো বাসে, এখন উঠছে বড় বড় গাড়িতে, এবং তাদের ভাড়া ভঙ্গি, শার্ট, জামা কাপড় এমন দামি দামি, দেখে টাকা ইচ্ছা করে মনে হয় যে, মানে পয়সা দিয়ে যেমন মেলা দেখে মানুষ, প্রদর্শন দেখে, ওদের এই কাপড় চোপড় দেখার জন্য আমাদের পয়সা দিয়ে দেখতে দেখতে খুব ভালো লাগে, এই হলো অবস্থা। এবং বড় বড় কথা বলে তারা, তারা এইটা করতে দেবে না, সেইটা করে দেবে না। তারা বলে যে জুলাই, কি বলে সনদ, জুলাই সনদ কি, তারা কি ছিল, তারা কি চেয়েছিল? তারা তো কোটা চেয়েছিল, শেখ হাসিনা কোটা সব বাতিল করে দিয়েছিল, হাসতে হাসতে নাচতে নাচতে তারা চলে গেছিল ক্যাম্পাসে। আবার যখন আজিজ বেনজির আসাদ মধ্যে দুর্নীতি যখন বের হলো, তখন শেখ হাসিনা মনে করলো আমার প্রিয় তো 400 কোটির মালিক, তা আমাকে তো ধরবে। তখন আবার কোটা ফিরিয়ে নিয়ে এসে মনে করলো যে এখন ছাত্ররা মাঠে নামে আন্দোলন করতে, ছাত্রদের যুবলীগ ছাত্র পিটিয়ে হলছাড়া করবো, আর বিএনপি জেলে ঢুকাবো, আবার এই টার্ম প্রধান চলতে পারবো। এই কারণেই কোটা আবার ফিরিয়ে নিয়ে আসলো। এটাতে বুমেরাং হয়ে যাবে তা বোঝে নাই। প্রথমেই দিকে যেন যদি সংক্ষিপ্ত রায় না দিয়ে পূর্ণাঙ্গ রায় একবারই বলে দিত 60% কোটা রেখে সংস্কার দিলাম, সংস্কার করে দিলাম, তাহলে এটাকে নাচতে নাচতে ঘরে চলে যেত। তার যেত, এই জন্য বলি এরা সংস্কারের জন্য, এরা অবৈধ প্রধানমন্ত্রী 24 সালে রাজনৈতিক দলগুলিকে নির্বাচন করতে দেয়নি, শেষ করে নির্বাচন করতে দেয়নি, তারা প্রতিবাদ করেনি। কিন্তু তারা 18 সালে রাতের বেলা ভোট হয়েছে, দিনের ভোট, তারা কিন্তু বলে না এটা অস্বচ্ছ ভোট, এই দেশে বসবাস করবো না, এটা আমরা মানি না, বলে নাই। 24 সালেও তারা কিন্তু বলেনি, তারা সংস্কার চেয়েছিল, যদি 7% দিয়ে দিলে ঘরে ফিরে তারা চলে যেত। তারপরে আন্দোলনটা তারা এই কারণেই, তারা প্রধানমন্ত্রীরা দেখা করার জন্য কত চেষ্টা করছে, প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি, উপাধ্যের কথা দেখা করার জন্য কত চেষ্টা করছে, সাক্ষাৎ দেয়নি। শেষ পর্যন্ত দুধের স্বাদ গলে মিটানোর জন্য যে রাষ্ট্রপতিকে বলছে না, কেউ কেউ বলছে কুত্তার বাচ্চা, কেউ কেউ বলছে হারামজাদা, বলছে না, এবং মানি না, অবৈধ, এই রাষ্ট্রপতির কাছে কিন্তু তারা শেষ পর্যন্ত স্মারকলিপি দিতে গেছিল। চিন্তা করেন এতে চিন্তাধারাটা কতটুকু, যে অবৈধ প্রধানমন্ত্রী সাধারণ সম্পাদক এবং তার রাষ্ট্রপতির সাথে তার শেষ পর্যন্ত স্মারকলিপি দিয়ে আসছিল। আজকে তারা বড় বড় কথা বলে, এইটা সেইটা, এই বলে পেয়ার সিস্টেম হলে হবে না, ওরা তো জানেই না, ওগুলি ওদের ভিতরেই ছিল। যদি পাবলিক জানতো, যদি ছাত্ররা জানতো যে এই আন্দোলনের পরে ওরা 3 জন মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা হবে, তোরা তো ওদের ভিতরে আন্দোলন করতো না। ওরা বলেছিল আন্দোলন, সেটা আমরা 3 জন মন্ত্রীর পদমর্যাদা দিয়ে আমরা পতাকা নিয়ে উড়াবো। ওরা বলেছিল যে আমরা মন্ত্রী হওয়ার পরে মন্ত্রী পদ নিয়ে আমার 300 কোটি টাকা 400 কোটি টাকা লুটপাট করবে, ওদেরকে বলেছিল গাড়ি চালা, কিছুই বলে না ওরা। এখন সব ওরা বলে, ওরা পতাকা উড়া দিতে মানে পরিবর্তন করতে চায়, ওরা 72 সংবিধান মানে ছুড়ে ফেলে দেয়। চিন্তা করা কত স্পর্ধা, ওরা 90 মানে না। 90-তে আমরা একটা আন্দোলন করি, আমি বললাম তোমরা ওই সামলাতেন যে তোমরা যে হারুনের হোটেলে ভাত খেলে কয়েকদিন 6 জন মিলে, সারা পৃথিবী দেখলো, তোমার মা বাবা দেখলো, আমরা দেখলাম, জাতি দেখলো, এমন কি অত্যাচার তোমাদের করলো যে তোমরা স্বাক্ষর করে দিলে, লিখিত দিলে যে আমরা আন্দোলন করবো না, এই অগ্নিসংযোগের সাথে আমরা জড়িত না, নাশকতার সাথে আমরা জড়িত না, আমরা সরকার পথে আন্দোলন জড়িত লিখে দিলাম। আমি সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা এই যে ছাত্ররা মারা গিয়েছে, বাচ্চারা মারা গিয়েছে, তাদের রক্তের সাথে তোমরা কি জবাব দেবে, রক্তের কি জবাব দেবে? আমাকে তো 90 সালে এরশাদের বাহিনী আমাকে যত চেষ্টা করেছে, 5 মিনিট আমি বলবো, যত কোটি টাকা চাই দিবে, যে মন্ত্রণালয় সে মন্ত্রণালয় দিবে, বিদেশ যেতে গেলে বিদেশে যেতে দিবে। তারপর আমি রাজি পুনরায় যখন হলাম না, তখন বললো আপনার জন্য একটা বুলেট আছে, তাহলে ওইটা আমার প্রিয় জিনিস, ওই বুলেট খেতে আমার রাজি আছে, কিন্তু মন্ত্রী এমপি রাজি না। আমাকে ক্যাম্পাসে ফেলে দিলে আমার লাশ শিয়াল কুত্তা খেতে পাওয়া যেত না। আর তোমাদের হারুনের ক্ষমতা ছিল না তোমাদের একটা আঙ্গুল কাটা, কারণ সবাই দেখতে পাচ্ছিল। তারপরে তার চেয়ে যে বড় কথা, তাদের গার্জিয়ানরা যখন মা বাবা,
তাদের কাছে যখন সাংবাদিক জিজ্ঞাসা করলো আপনার সন্তানের কেমন ছিল, বলে আমার সন্তান খুব ভালো ছিল, তাদের ভালো ভালো খাবার দিয়েছে। বলেন তো। এখন তারা এসে বলে যে সব মালিক আমরা, এটা হয় বলেন তো? 2 দিন পরে সব বেরো, যেদিক যাবে সেদিক ধর ধর বলবে, অবস্থা এমন হবে। তাহলে লুটপাটের কাহিনী, একটা মানুষের ভিতরে সততা না থাকে তার কথা কেউ শোনে না। এদের অবস্থান দিয়ে এরা যাত্রাটাই শুরু হয়েছে অসৎ ব্যবসায়ীদের টাকা। আমরা তো ওদের টাকা দিচ্ছেন না, আপনি দিচ্ছেন না, ওদের টাকা দিচ্ছে কারা? অবৈধভাবে যারা টাকা কামাই করেছিল আওয়ামী লীগের সময়, তাদের টাকা দিয়ে, অসৎ টাকা দিয়ে। যেমন ড্রেনের ভিতরে যত দামি সাবানই, পৃথিবীর সবচেয়ে দামি সাবান দিয়ে আপনি গোসল করেন, বারবার গোসল করেন, আপনার গা পরিষ্কার হবে না। তো অসৎ মানুষের টাকা নিয়ে, অসৎ ব্যবসায়ীদের টাকা নিয়ে কোনো ভালো রাজনীতি, সুস্থ রাজনীতি এবং সৎ রাজনীতিবিদ হওয়া যায় না, এবং সৎ শাসনও কায়েম করা যায় না। ওরা যে জায়গায় গিয়েছে ওরা নষ্ট হয়ে গেছে, এবং এই নষ্টের মূল কিন্তু ডক্টর ইউনূস সাহেব। ওনাদের দিয়ে উনি দল করালেন। পৃথিবীতে কোন দেখেছেন কত আন্দোলনই তো হয়েছে, উদ্দেশ্য নিয়ে আন্দোলন হচ্ছে, একেবারে টু দ্য পয়েন্ট। এই আমার দাবি, আমরা 10 দফা নিয়ে আন্দোলন করেছিলাম, 69 ছাত্ররা 11 দফা, আওয়ামী লীগের 6 দফা, বিভিন্ন দেশে সমাজতন্ত্র কায়েম করতে তাদের উদ্দেশ্য থেকে আমরা সমাজতন্ত্র কায়েম করলো, তারা লং মার্চ করে। এদের কোনো দফাই ছিল না, কোনো দাবি ছিল না। আন্দোলনের পরে এখন তারা দাবি বের করতেছে। এইভাবে তো একটা দেশের যাই সেটাই করা যায় না। তাই আমি বলি অসম্মান করে, সবার সাথে খারাপ ব্যবহার করে, কি তাদের অ্যাটিচিউড দেখেন না। টকশোতে গিয়ে তারা কি বলে, কি সব কথাবার্তা বলে। আমি সবশেষ কথা বলবো, সরকারকে বলবো, এই যে এদের পদযাত্রা এটা করলো, এই পদযাত্রায় সামরিক যান ব্যবহার করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করেছে পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় এই পদযাত্রাকে কেন্দ্র করে। তারা নিবন্ধিত দল না, অনিবন্ধিত একটা দলের জন্য ডক্টর ইউনূসের সরকার কোটি কোটি টাকা খরচ করছে, আজ হোক আর কাল হোক আর পরশু, এর কিন্তু হিসাব দিতে হবে। কেন একটা অনিবন্ধিত দলের পেছনে এত টাকা খরচ করা হলো? সেনাবাহিনী গর্বের ধন আমাদের সেনাবাহিনী, তাদেরকে সেখানে চৌকিদারের মতো তাদের পেছনে দিতে হলো। এটা তো কোনোভাবেই হতে পারে না, কোনোভাবেই হতে পারে না এটা। তারা 72 সালে সংবিধান মানবে না, তারা মুক্তিযুদ্ধ মানবে না, তারা 90 মানবে না, তারা 71 পাকিস্তানে রাজাকার যারা বলে আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করি না, এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, বড় কিছু বিষয় না। তার সাথে গিয়ে যদি মনে করে বাংলাদেশের শাসন ক্ষমতা ফিরিয়ে আসবে, বাংলাদেশ পালন করে, বাংলাদেশের মানুষ এটা কোনোভাবেই মেনে নিবে না। ধন্যবাদ। জি আবিব ভাই একটু তাকান, আমরা একটু ডক্টর বলে যাই। এরা আসলে 2400 মানে না। উনি তো বললেন যে 71 90 মানে না, এরা আসলে 2400 মানে না। কেন মানে না আমি আপনাদেরকে একটু বলি। 24-এ আমরা আন্দোলন করি নাই, আমরা 24-এ সামিল হই নাই। এই শেখ হাসিনার পতনের জন্য কি আমাদের অবদান নাই? আমরা কি একবারও জুলাই স্পিরিটের কথা বলে যাচ্ছি? আর জুলাই স্পিরিট যদি এরকম থাকেই, জুলাই স্পিরিটে কি ট্যাগিং এর রাজনীতি আমরা করবো না? সেটা তো আমরা বলছিলাম, তোমরা তো আমাদের কথা শুনে রাস্তায়ও নামছিলা। সে তোমরা কি করলা? আমার মতো মানুষকে, যে কিনা জীবনে কোনোদিন অ্যাক্টিভ পলিটিক্স করেনি, বলে কি আমি নাকি হইতেছি গিয়া বিএনপি পন্থী রাজনীতিবিদ, এবং এদের পোস্টের নেতারা আমাকে বিএনপি পন্থী রাজনীতিবিদ না, বিএনপি পন্থী বুদ্ধিজীবী বানাইছে। ভাই বিএনপি নিজেই কি আমাকে বলবে বিএনপি পন্থী বুদ্ধিজীবী বা বিএনপি পন্থী রাজনীতিবিদ? ওরা বানায় দিচ্ছে। এবং এটা নিয়ে ওদের পোস্টে ছেলেপেলেরা যারা বড় বড় পদে আছে তারা লেখালেখি করছে ফেসবুকে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, এরা জুলাইটাও এরা আসলে মানে না। এরা যা মানে সেটা হচ্ছে ক্ষমতা লুটপাট। এদেরকে যদি বিশ্বাস করে বিএনপি এক সময় পস্তাবে। আমি এই জন্য বারবার বলতেছি যে এদেরকে আর বিশ্বাস করা যায় না, এই ছেলেদেরকেও না। আর এই ছেলেদেরকে যারা রাস্তায় নামাইছে ইউনূস সরকার, তাকেও এবং সুতরাং আমি বিএনপির প্রতি আমার মানে এক ধরনের মানে কি বলবো রিকোয়েস্ট থাকবে যে আপনারা আল্লাহর ওয়াস্তে এদেরকে আর বিশ্বাস করেন না। এরা অধ্যাপক ইউনূস প্রচন্ড ভালো সুন্দর চমৎকার কথা বলেন, তো এই সুশীল এবং ওনার যে ক্যাবিনেট আছেন, যে সুশীলদের ক্যাবিনেট, এরা জীবনে কখনো রাস্তায় নামেন নাই। এরা জীবনে কখনো 2 একজন ছাড়া বাকিরা কেউ কোনোদিন রাস্তায় নামেন না। এরা জানেন না যে এরা কখনো মাঠে, আপনি যেমন আজকে যেমন আমি বলি যে জনাব হাবিবুর রহমান তিনি নিজে কিন্তু এলাকায় আসছে এখন, আজকে আমি যদি ভুল না করে থাকি। তো এরা তো হচ্ছে কেউ বিদেশ থেকে আসছে, কেউ হচ্ছে এই যে শহরে মানে সুশীল, আমি নিজেকেও সুশীল সমাজে মানুষ মনে করছি। আমরা তো জনপ্রতিনিধির মতন না, আমরা মাঠ পর্যায়ে কখনো যাইনি। এই সরকারের মাঠ পর্যায়ের কোন রকম হিসাব নেই, কিছু নেই। এরা মনে করতেছে কিছু ছেলেপেলেদেরকে নামায় দিয়ে এভাবে বোধ হয় ওরা আরো 10 বছর থাকতে পারবে, 5 বছর থাকতে পারবে, এই যে প্রোপাগান্ডা ছাড়াবে। কখনো মাঠে নেমে মানে রাস্তা ব্লকেট করে এরা কোনো না কোনো ইস্যু তৈরি করে নির্বাচনটা হতে দিবে না। যতটা সম্ভব ওরা দেরি করবে। আমি অন্তত এদেরকে আর বিশ্বাস করি না। আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো বিএনপি কে, দয়া করে এদেরকে আর বিশ্বাস করেন না। ধন্যবাদ আমিনুল ইসলাম, ধন্যবাদ। আপনি তো তায়েক রহমানের বরাবর নিয়মিতই লিখেন, যে কোনো প্রশ্ন করেন তায়েক রহমান, আপনি যত পেয়ে থাকেন হয়তো। তো আমরা জানি যে আপনার এই লেখালেখির কারণে আপনার লক্ষ লক্ষ বিশেষ করে ইয়ং জেনারেশন আপনার খুব ভক্ত, তারাও নিয়মিত কমেন্টস করে, আজও কমেন্টস করছে। দুঃখের বিষয় কি জানেন, এই যে হাবিব ভাই এতক্ষণ বক্তব্য রাখছে না,
কমেন্টস করতেছে কি জানেন, হাবিব ভাই ভারতের দালাল। আমি প্রথম আলোতে লিখি যে আমি তো রয়ের এজেন্ট, জানেন না? প্রথম আলোর কথা জন্য আমি রয়ের এজেন্ট হয়ে গেছি। আমি যে শুনেন, হাসিনা না বলে লেখার জন্য আমাকে তুলে নিয়ে গেল হাসিনা, আর আমি নাকি এখন রয়ের এজেন্ট। আমি সারা বছর হাবিব ভাই জানে গত 5 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের এমপিদের এনে টক শো করলাম। হ্যাঁ, গতকালকে আওয়ামী লীগের কয়েকজন নিয়ে প্রোগ্রাম করছে, বলছে আমি আওয়ামী লীগের দালাল। কোথায় যাবো ভাই? আজকে তো আওয়ামী লীগের কেউ নেই, আজকে দেখেন না কেন, আজকে তো আওয়ামী লীগের কেউ নেই। 5 বছর যারা আমরা সমালোচনা করছে, মানে বাইরে থেকে যে 2-3-4টা মিডিয়ায় শেখ হাসিনা সমালোচনা করছে, এর মধ্যে প্রভাবতম অন্যতম। হাবিব ভাই যখন জেলও নিয়ে গেল, হ্যাঁ আমরা কথা বলছি হাবিব ভাই জেল কেন নিল, 6 মাস জেলের আছে বিনা বিচারে। এটা আমরা বলছি, আর আমাদের বলতেছে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, যাবেন কোথায়? হ্যাঁ, ধন্যবাদ। আমি ইসলাম ভাই পরিবে একটু 2 মিনিট বলেন, তাহলে আমরা হাবিব ভাই দেশে জি, জি, জি। ধন্যবাদ ধন্যবাদ। আমার আসলে আজকে মানে আমি একটু মানসিক আজকে একটু ব্যস্ত ছিলাম এবং শারীরিকভাবে কিছু অসুস্থ, যদি আপনাকে হাসতে দেখতেছেন। আজকে আমি যুক্ত হতে চাইছিলাম না, কিন্তু যুক্ত না হলে বিরাট মিস করতাম। ধন্যবাদ আপনাদের দুজনকে। আসলে আরো ভালো লাগলো যে এই হাবিব ভাইকে বলতেছে ভারতের দালাল, আর আমি রক্ষা বলতেছে রয়ের দালাল, মানে একটু খুব মজার। আর আমার তো কথাই নাই, আমি তো বিনা হিসেবে ভারত শেখ হাসিনা রয়ের দালাল, এটা তো আলাপই নাই। কিন্তু যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা মূল আলোচনায় চলে আসি। এখানে কিন্তু হাবিব ভাই চমৎকার একটা কথা বলেছেন যে এরা যাই করতেছে মূল উদ্দেশ্য কিন্তু তাদের ভিন্ন। হাবিব ভাই একটা কথা স্কিপ করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর আলোচনা করা হলো, জ্ঞানবর্ধক আলোচনা করা হলো। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দেশ পরিচালনা করছে প্রায় 1 বছর হয়ে গেল। এই 1 বছরে কি করেছে, কতটুকু উন্নত করেছে, এই বিষয় নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা চলছে। সেই সাথে লাইভ টক শো গুলোতে আমরা নিয়মিত দেখছি যারা রাজনীতির বিশ্লেষণ করেন, রাজনীতির বিশ্লেষণ রয়েছে, তারা প্রতিনিয়ত এই ডক্টর ইউনূসের আলোচনাও করছেন, সমালোচনা করছেন। তিনি আসলে একটি বছরে কি করলেন, কি সংস্কার করলেন, শেখ হাসিনার কি বিচার করলেন, বা শেখ হাসিনা তিনি আবারও ফিরে আসবেন কিনা, আওয়ামী লীগের পরে এখন বিএনপি জামাতে যে ঐক্য ছিল আওয়ামী লীগকে হটানোর আগে, আওয়ামী লীগকে যখন তারা তাড়িয়েছে, এখন আওয়ামী লীগ ও বিএনপি জামাতের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব লেগে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় এনসিপিরও একই দ্বন্দ্ব লেগে গেছে। কৃষক এই সকল বিষয় নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত রয়েছে, কোন দিকে যাচ্ছে দেশ, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।